হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, কি অবস্থা? এই কাদের ক্লাস এটা? ও, 12। ওকে। সো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে সমস্যা হচ্ছে, আমার একটু ইন্ডিয়া ট্যুরে গিয়েছিলাম, তোমরা জানো, ছোট্ট একটা শর্ট ট্রিপ। সো ট্যুরের প্ল্যানিংটা ভালো ছিল না, এবং ট্যুরের প্ল্যানিংটা করছে তোমাদের মেহেদি ভাইয়া। মেহেদিকে হচ্ছে এটার জন্য কিলানো হবে, পিটানো হবে। যে মানুষ আমি জার্নি এত অপছন্দ করি, মানে ট্রাভেলিং ভাল লাগে, বাট এই বাসে গাড়িতে এগুলো ভাল লাগে না আর কি। খুব অসুস্থ হয়ে পড়ি। যে মানুষ আমি ঢাকা থেকে রংপুর গেলেও বিমানে যাই, ও আমাকে ঢাকা থেকে ইন্ডিয়া নিয়ে গেছে ট্রেনের ঝাঁকিতে ঝাঁকিতে। একদিন পুরা লোকাল ট্রেনে যাওয়া এবং গরমের মধ্যে আবার লোকাল ট্রেনে আসা। ওর কোনো ধারণা নাই আমি একটু সুস্থ হইলে আমি ওকে, ওর নানাকে, ওর দাদাকে কিভাবে কিলাবো এক বস্তার মধ্যে ভরে। ঠিক আছে, এটা ওকে জানাই দিও। ও মনে করতেছে আমি ইয়ার্কি করতেছি, তা না। তো ওই কাশির জন্য, কফের জন্য একটা ঔষধ খাইছি। তোমরা তো জানো মনে হয় যে কাশির ওষুধ খাইলে একটু ঘুম আসে। তো যেটা খাইছি সেটার নাম হচ্ছে ডেক্সপোটেন। এটা লিটারালি মানুষ নেশা করার জন্য খায়। আমার মতো কর্মোদ্যম একটা মানুষ এটা খায় না, ঝিমায় পড়ছে। এখন তোরা বোঝ আমার ওরে কি করা উচিত। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আর আমার ম্যানেজারও এক বলদ, কিনতে বলছি কাশির ওষুধ, এই কিনে নিয়ে চলে আসছে। খোদা। এনিওয়ে, আসো আজকে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র দেখতে হবে। গ্যাস ব্যাপন সূত্রটা আমরা গতদিন দেখছিলাম। সূত্রের সমস্যাবলী দেখতে হবে। আর এটার সাথে চাপের সম্পর্ক, এটা কিন্তু সিলেবাসে নাই, এটা কিন্তু সিলেবাসের বাইরে। সিলেবাস এ নেই। তো হাজারি স্যারের বইতে ঢুকাইছে, এই কারণে আমরা একটু দেখাই দিব। বাট এটা আসলে ওরকম জরুরি কিছু না আর কি। ঠিক আছে। হুম। না, আমি খেলা দেখি নাই বলে বাংলাদেশ টিম হারছে আর কি। আমি তো খেলার টিকিট কাটা ছিল, কিন্তু যাই নাই, মাঠেই যাই নাই। মানে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর কি, ইন্ডিয়াতে একটু। হ্যাঁ। হুম। গ্রাফের প্রতি গুরুত্ব দিলাম না তা না, গ্রাফের প্রতি এতটাই গুরুত্ব দিব এই অধ্যায়ে যে শুধু এই অধ্যায়ের না, গোটা রসায়নের সেই সাথে ফিজিক্সের সবগুলা গ্রাফ আমি একসাথে দেখাই। মানে ব্যাপারটা একটু বোঝো। তোমাকে অন্যান্য ভাইয়ারা বা স্যাররা যেভাবে পড়ায় সেটা হচ্ছে যে, দেখো এই অধ্যায়ে এই গ্রাফটা আছে, ওই গ্রাফটা আছে। হ্যাঁ, তারপরের অধ্যায়ে দেখো আরো দুইটা গ্রাফ আছে। কিন্তু আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে সব একসাথে সবগুলো গ্রাফ দেখাই দিব, এবং তোমার এমন একটা প্রসেস শিখাই দিব যে প্রসেস শিখলে তুমি আসলে তোমার বইয়ের গ্রাফ গুলো শুধু না, তোমাকে শুধু যে কেউ বলা লাগবে যে এই এই সমীকরণ আছে বা এই সম্পর্ক আছে, এই এই রাশি দিয়ে গ্রাফ আঁকা লাগবে, তুমি এঁকে ফেলবা। মানে লিটারালি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ফ্রিডম, দ্যাট ফ্রিডম। তোমাকে জাস্ট বলা লাগে কোন কোন রাশি নিয়ে গ্রাফ আঁকতে হবে, তুমি এঁকে ফেলতে পারো। হাউ অ্যামেজিং ইজ দ্যাট! তুমি আসলে কোনো অধ্যায়ের ছাত্র না, তুমি আসলে কোনো টপিকের ছাত্র না, তুমি আসলে মুক্ত স্বাধীন ওই পাখিটা, যাকে শুধু বলা লাগে যে এটা করো, করে ফেলতে পারে। সো একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ধরো, ইনশাল্লাহ দেখাই দিব আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসো। তো গ্রাহামের ব্যাপন সূত্র তো গতদিন বলেছি। এখানে একটা কথা একটু বলে দেই, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উহার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা, এই যে তোমাদেরকে যে লিখছে আণবিক ভর, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাহাম ওই আমলে মোলার ভরের আবিষ্কার হয় নাই বলে আণবিক ভর বলছে। যদি মোলার ভরের আবিষ্কার হতো সে হলে, তাহলে সে আসলে এখানে মোলার ভর শব্দটাই ব্যবহার করতো। তোমরা অঙ্ক করতে গেলেই টের পাবা। 2 নাম্বার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে, এটা যেটা লেখছি এটাই সঠিক, এটাই তোমাদের বইতে আছে দেখবা। আমাদের আমলের বই যদি দেখো, এখানে লেখা ছিল ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো কথা হচ্ছে যে ঘনত্ব আর আণবিক ভর আলটিমেটলি সেম জিনিস বলে আমরা দেখবো একটু পরে। বাট তারপরেও সূত্রটা আসলে দেওয়া হয়েছিল হচ্ছে আণবিক ভর দিয়ে। ঠিক আছে, ওকে। ওদের কমেন্টটা অফ করে দাও আপাতত। আচ্ছা, তো চলো আমরা এখান থেকে কি বলতে পারি। এখান থেকে বলতে পারি হচ্ছে যে কোন একটা গ্যাসের ব্যাপন হার, আর মানে আমরা কি শিখছিলাম, আর ইকুয়াল টু হচ্ছে ছিল আমাদের ভি ডিভাইডেড বাই টি, যেক্ষেত্রে ভিটা হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন, আর টিটা হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিফিউশন, মানে বাংলায় কি বলে, মানে ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময়। তো এই যদি ব্যাপন হার হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, আর সমানুপাতিক হচ্ছে 1/√ওভার এম। তার কারণটা কি, একটু আগে বললো যে যে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের
ব্যস্তানুপাতিক। এই যে আর যদি উপরে থাকে তাহলে এম থাকবে হচ্ছে নিচে। এখন যদি দুইটা গ্যাস নিয়ে আমরা কাজ করি তাহলে কি হবে, R1 থাকলে এখানে থাকবে M1, R2 থাকলে এখানে থাকবে M2। সো তখন তাহলে অতএব কি বলবো, একই তাপমাত্রা ও চাপে টেম্পারেচার প্রেসার যদি একই রাখা হয় দুটি ভিন্ন গ্যাসের জন্য, দুটি ভিন্ন গ্যাসের জন্য, দুটি ভিন্ন গ্যাসের জন্য আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে R1 ডিভাইডেড বাই হচ্ছে R2 ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই হচ্ছে M1। এরকম কি লেখা যায়? কেন লেখা যায়? কারণটা হচ্ছে দেখো, আর যদি উপরে থাকে তাহলে এমটা থাকার কথা নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যদি 1 বসাতো কেউ তাহলে এখানে 1 আসতো, যদি কেউ এখানে 2 বসাতো তাহলে এখানেও তার 2 আসতো। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে তুমি এখানে যদি 1 বসাও তাহলে এখানে নিচে 1 আসবে, তাহলে R1 উপরে তাহলে M1 নিচে, R2 নিচে তাহলে M2 উপরে। সহজ হিসাব, ঠিক আছে? একাধিক গ্যাসের জন্য এরকম লেখা যায় আর কি। ওকে, এখন চলো আমরা একটু অঙ্ক টঙ্ক করবো এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তার আগে একটু দেখাই দিয়ে নেই, গতদিন আমি যেটা লাস্ট দেখাইতে গেছিলাম কিন্তু দেখাইতে পারি নাই সময়ের অভাবে, সেটা হচ্ছে আর ডিভাইডেড বাই আর। সূত্রগুলো প্রতিপাদন করি, খাতার এপাশ থেকে ওপাশে লিখবা। ইকুয়াল টু হচ্ছে তোমার এম ডিভাইডেড বাই এম ইকুয়াল টু হচ্ছে তোমার ভি ডিভাইডেড বাই টি, ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে ভি বাই ভি ইকুয়াল টু হচ্ছে তোমার টি বাই টি ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স বাই এক্স। এই ক্ষেত্রে আমার একটু লেখাটা গায়ে গায়ে চলে আসছে, গায়ে গায়ে লেখা যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে লেখো। হ্যাঁ, ফাঁকা ফাঁকা করে লেখো। একেবারে এইটাকে এই মাথায় চাপায় দিলাম, তারপরে এটা একটু দূরে চলে আসুক, এখানে ভি বাই ভিটা এখানে, ওকে। ও, একটা জিনিস বাদ পড়ে গেছে, এই জন্যই তো বলি এত কম জায়গায় হইলো কেমনে, এটা তো হওয়ার কথা না। ওই যে ঔষধের প্রভাব কাটে নাই এখনো, ডি ডিভাইডেড বাই ডি, এটা হবে আর কি। ঠিক আছে, এতগুলা সূত্রের প্রমাণ আমরা এখন দেখবো এক এক করে। তো করার আগে আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে যে একটু দাগ দিয়ে নিব যে কোনটুকু জায়গার মধ্যে কাকে করব আর কি। ঠিক আছে, দেখো একটু ভাগ আগে থেকেই করে ফেলো, এইটুকু জায়গার মধ্যে ওইটার প্রমাণ দেখবো আমরা। ওকে, তাহলে দেখো, আর এর সাথে এম এর সম্পর্ক প্রমাণ করতে হবে, একটু কমেন্ট অন করো। আর এর সাথে এম এর সম্পর্ক প্রমাণ করতে হবে, এবং সূত্রের প্রমাণগুলো এখন যেহেতু পরীক্ষার আসে না খুব বেশি মনোযোগ দিচ্ছি না, কিন্তু সূত্রের প্রমাণ না জানলে যেটা হবে, পরীক্ষার হলে প্রশ্ন একটু পেঁচায় গোচায় দিলেই না ঝামেলা হয়ে যাবে। সো এই জন্য একটু প্রমাণগুলো দেখে রাখবে এবং প্রমাণটা করবা আমার স্টাইলে। ওকে, আচ্ছা, মিথিলাস অ্যাডিকশন, বাবারে কি নাম এটা। সো এটা হচ্ছে, ও বলতেছে ব্যস্তানুপাতিক, একটু ভুল হয়েছে শোনা, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি লিখবো, আর সমানুপাতিক হচ্ছে 1/√m। সবাই একটু আমার মতো করেই খাতায় লিখে প্রমাণ করো। তাহলে এখন দেখো, যদি তোমার এখানে থাকে R1, ইফ ইউ টেক ইট অ্যাজ 1, তাহলে এখানে থাকবে 1। তাহলে R1 যদি এখানে লিখি, R2 যদি আমি এখানে লিখি, তাহলে কি আসবে, R1 যখন উপরে তখন M1 টা কই যায়, নিচে। তাহলে R2 যেহেতু নিচে, তার মানে M2 টা কই যাবে, উপরে। এবং M এর উপরে যেহেতু একটা রুট আছে, একটা বোরকা আছে, একটা মাথায় কাপড় দেওয়ার মতো অবস্থা, এটাকে আমি ছোটবেলা থেকে বোরকা হিসেবে বলতাম আর কি, রুট মানে বোরকা। তো এই M1 M2 এর জন্য একটা বড় দেখে বোরকা কিনে নিয়ে আসো, রুট একটা বোরকার মধ্যে দুইজন ঢুকে যাক। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, এটা হলো। এরপরে আসো পরেরটার প্রমাণটা আমরা একটু দেখি কি করা যায় একে। সেটা হচ্ছে, দেখো এই ডি এর রিলেশন কেমনে প্রমাণ করা যাবে, দেখো ডেনসিটি ডি, ডি মানে আমরা কি শিখছিলাম, ডি মানে আমরা জানতাম হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে কত, ভর ভাগ হচ্ছে আয়তন, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো, ঘনত্ব বের করতে গেলে ধরে নাও আমি এই এই ফোমের টুকরাটার, আমার হাতে একটা ফোমের টুকরা আছে, এটা হচ্ছে মাইক্রোফোনের উপরে উইন্ড শিল্ড বলে বা উইন্ড ক্যাপ। সো এইটার ঘনত্ব বের করতে চাই, তাহলে কি করতে হবে, ভর বসাইতে হবে উপরে, ভর ভাগ আয়তন। তো ভরটা কার বসাবো, এই কলমের ভর বসাবো নাকি মাইক্রোফোনের ভর, কার ভর বলো তো, নাকি তুলাটার এই ফোমটার ভর, কোনটা? মাইক্রোফোনের এই ফোমটার ভর বসাবো, যার ঘনত্ব বের করতে চাও তারই ভর বসাবা। নিচে থাকবে কি, এই কলমের আয়তন নাকি রিমোট কন্ট্রোলারের আয়তন নাকি আমার নিজের আয়তন, কার আয়তন, ফোমেরই থাকবে। আচ্ছা, তার মানে যার ভর ডিভাইডেড বাই তারই আয়তন। তো তুমি যদি এই ভরটা বের করতে মানে এই গ্যাসের ঘনত্ব বের করতে যে
গ্যাসের মোলার ভর বসাও তো সমস্যা তো নাই, তখন বলো তো এই আয়তনটাকে আমার কি বলে ডাকা লাগবে বলতে পারবা? এই আয়তনটার নাম কি হবে? উপরে যদি আমি মোলার ভর বসাই যে 1 মোল গ্যাসের ভর, নিচে তাহলে ওইটুকু গ্যাসেরই আয়তন বসাইতে হবে। এক্স্যাক্টলি এই ভিটাকে তখন বলে কিন্তু মোলার আয়তন। এটা খেয়াল করে, এটা কিন্তু কেউ খেয়াল করে না। এই ভিটা কিন্তু তখন পরিচয় হয়ে যাবে মোলার আয়তন, ঠিক আছে? সো প্রশ্নটা ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকেই তোমার পেঁচায় ফেলতে পারে যে এই বেটা ঘনত্ব মানে তো ভর ভাগ আয়তন, ছোট হাতের এম বাই ছোট হাতের ভি। আসলে সত্যি কথা হচ্ছে যে কোনো ভর বাই যে কোনো আয়তন, মানে ওই ওই বস্তুটার আয়তন, যেটার ভর নিছি ওইটারই আয়তন দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি চাইলে এখানে মোলার ভর নিতে পারি, তাহলে নিচে কি থাকবে? মোলার আয়তন থাকবে, একই কথা। সো এখন কথা হচ্ছে দেখো, সায়েন্টিস্টদের একটা মজার টেকনিক আছে, সেটা হচ্ছে যখন কোনো রাশি কাজে লাগে না তখন তাকে বাদ দেওয়ার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা বোঝো। যেমন দেখো এখানে তোমার ডি এর রিলেশন লাগবে, এম আছে আর আছে, এদের থেকে রিলেট করতে হবে, ওকে যাইতে হবে, ওইখানে যাইতে হবে। সেক্ষেত্রে ভিটা তো কোনো কাজে লাগতেছে না। সো যাকে কখন মানে কখনো যদি কাউকে কাজে না লাগে তখন তাকে কি করে জানো? বলে দেয় যে ওটা কনস্ট্যান্ট ছিল, ওটার মান আমরা চেঞ্জ করি নাই, সো ওটাকে বাদ দিয়ে চিন্তা করতে পারো। অর্থাৎ দুইটা দুইটা যে গ্যাস নিছো তাদের ক্ষেত্রে ভলিউমটা যদি কনস্ট্যান্ট হয়, একই ভলিউম নিয়ে যদি কাজ করো, তাদের ক্ষেত্রে আমরা ভিটাকে বাদ দিয়ে বলতে পারি ডি সমানুপাতিক হচ্ছে কি এম। এর পরের লাইনে বলা যাবে যেটা, সেটা হচ্ছে এখানে দেখো এম এর মাথার উপর একটা রুট ছিল, দেখতে পাচ্ছ? এম এর মাথার উপর যদি রুট থাকে তাহলে এখানে রুট দিতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, এই বস্তুটাকে একটু কপি করে নিয়ে আসি। এখন আমরা যেটা করব, উভয় পক্ষে বোরকা পরাইয়া পাই, কারণ এম এর মাথার উপর তো রুট ছিল, তাহলে ডি এর মাথার উপর একটা ওরকম কিছু লাগবে আর কি, বুঝছো আমার কথা? তাহলে উভয় পক্ষে বোরকা পরাইলে যেটা হবে, এখানে যদি ডি 1 লিখি তাহলে এখানে কি হবে বলতো? M2 হয়ে যাবে না নাকি? কথা ঠিক আছে? এখানে যদি আচ্ছা 1 হবে, তাই তো 2 হবে না, এখানেও হবে হচ্ছে 1। তাহলে দেখো এখানে M2 ছিল উপরে, এখানে M2 ছিল উপরে, তাহলে এখানে কি লিখবো? D2 উপরে, আর D1টা কই যাবে? নিচে। এবং যেহেতু এম গুলা বোরকা পরে ছিল, তাহলে ডি গুলাকেও কি করতে হবে? এবার বোরকা পরাইতে হবে, বড় দেখে একটা বোরকা কিনে দাও, ঠিক আছে? ওকে, এবার আসো ভি বাই টি। আমাকে একটু বলো ভি বাই টি এর রিলেশন কেমনে প্রমাণ করা যাবে? ভি বাই টি এর রিলেশন কেমনে প্রমাণ করা যায় বলো? রানী জারণ বিজারণের ঝামেলা মিটছে। ওকে বলো, এই ভি বাই টি এর রিলেশন কেমনে প্রমাণ করা যাবে? পাই মানে জারিফ ধরে ফেলছে, জারিফ ধরে ফেলছে, জাকিয়াও ধরতে পারছে। একটা সূত্র আমরা শিখছিলাম, আর ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই টি। তাহলে বলো তো এখানে যদি আমরা R1 লিখি তাহলে এখানে কি লিখতে হবে? V2, আর এখানে T3 লেখা লাগবে না নাকি? ওরা বলতেছে তো নাকি প্রবলেম হচ্ছে। ও সবই 1 হবে তাই না? আচ্ছা, আমাদের সিলেবাসে তো 2 3 4 5 প্রমাণ করা ছিল, আমরা তো বুঝি না, তোমরাই বুঝো, রাইট? সাবাস। আচ্ছা তাহলে R1 যেহেতু উপরে আছে, তাহলে বুঝতে পারতেছো V1 ডিভাইডেড বাই T1 থাকবে উপরে, আর V2 ডিভাইডেড বাই T2 থাকবে হচ্ছে নিচে। বুঝিয়াছো? এই জিনিসটাকে বইতে যে কাজটা করছে এইটাকেই পেঁচায় ঘুচায় লিখছে কি জানো? একবারে লিখছে হচ্ছে এরকম, V1 T2 ডিভাইডেড বাই V2 T1। সো এইটা লেখা যে কথা, এটা লেখা তো একই কথা বুঝাই যাচ্ছে। সো আমি এইভাবে আর লিখি না, আমি যে কাজটা করি এইভাবে লিখে রাখি আর কি। বুঝছো তোমরা আমার কথা নাকি? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে পরেরটার প্রমাণে যাই, যে পরেরটা কেমনে প্রমাণ করা যাবে। বুদ্ধি দাও, এটা কি করা যায়? ভি বাই ভি এর প্রমাণ করতে হবে, রিলেশনশিপ অফ ভলিউম, গ্যাসের ভলিউম নিয়ে কাজ করা হচ্ছে এখন। তাহলে যারই ধরে ফেলছে টি কনস্ট্যান্ট করতে হবে, যাকেই কাজে লাগবে না তারাই তুই ফালাই দিয়ে বলবি এটার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ওই দুইটা গ্যাসের ক্ষেত্রে টাইম, মানে ওই টাইমটা আমরা একই দিব আর কি, ঠিক আছে? তাহলে আমরা এবার করলাম কি, এখানে লিখলাম টি কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো এই T1 আর T2 কাটাকাটি যায়, সেম জিনিস তো, T1 আর T2 সেম, কাটাকাটি গেলে উপরে থাকবে কি V1, আর নিচে আসবে হচ্ছে V2। প্রমাণিত, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সূত্র প্রমাণ করতে হবে এমনি, বুঝছো না? মানে একটা তুড়ি মারতে যে টাইম লাগে তার চেয়ে তুমি তাড়াতাড়ি সূত্র প্রমাণ করে ফেলবা, এবং লাস্টে মনে আছে তো কি করবা? খাতা জমা দেওয়ার সময় বলবা কল মি ফাদার, কল মি ড্যাড। সূত্র বানায় আসছে মাত্র, জন্ম দিছে সূত্র, ওই খাতার মধ্যে প্রমাণ আছে। আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে পরেরটা আমরা একটু প্রমাণ করি। ও কি করলি, এই যে টাইমের রিলেশন প্রমাণ করো, তাড়াতাড়ি বলো টাইমের রিলেশন কেমনে প্রমাণ করবো বলো? দেখি কমেন্ট। ভি কনস্ট্যান্ট, আরে সাবাস। তাহলে যা ভলিউম কনস্ট্যান্ট বানায় দাও, তাহলে ভি কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ভি কাটাকাটি যাবে, তাহলে এবার T2 টা ডিগবাজি খেয়ে উপরে যাবে,
T2 ডিভাইডেড বাই কত T1 বুঝিয়াছো? আচ্ছা এবার বলো x এর রিলেশন প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে x জিনিসটা কি সেই পরিচয়টা তো আগে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি x। সেই x এর পরিচয়টা হচ্ছে বলে দেই, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন দূরত্ব। ব্যাপন দূরত্ব কেন বলতেছি ব্যাপন দূরত্ব? গ্যাসটা যত দূরে ব্যাপিত হয় তাকে বলে ব্যাপন দূরত্ব। বুঝতে পারছো? মানে যত দূর ব্যাপিত হয়ে চলে গেছে। ধরো আম্মু রান্না করতেছে রান্নাঘরে, সো পোলাওয়ের ঘ্রাণ বা তরকারির ঘ্রাণ তোমার পড়ার টেবিল পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু পড়ার টেবিলের ওপাশে আর পাওয়া যাচ্ছে না, তাহলে আমার বলতে হবে রান্নাঘর থেকে পড়ার টেবিল পর্যন্ত হচ্ছে ব্যাপন দূরত্ব। বুঝতে পারছো? আসলে যে কোনো গ্যাস আসলে অসীম পর্যন্ত ব্যাপিত হয়, বাট থিওরিটিক্যালি আমরা ধরে নেই যে পর্যন্ত মানে আমার কাছে মানে এক্সপিরিয়েন্স করার মতো ওইটাকে আমরা ব্যাপন দূরত্ব বলি আর কি। যেমন ধরো একটা শব্দের তীব্রতা তোমরা ফিজিক্সে পড়বা আর কি, শব্দ আসলে শব্দ তরঙ্গ কত দূর যায়? অসীম পর্যন্ত যায়, যাইতেই থাকে, থামে না কখনো। মানে এর তীব্রতা কমতে 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 এক্সপোনেনশিয়ালি জিরোর দিকে আগায়, বাট কখনো অ্যাকচুয়ালি জিরো হয় না। সো একইভাবে তোমার বুঝতে হবে যে গ্যাসটা যত দূরে ব্যাপিত হয় এটা হচ্ছে তার ব্যাপন দূরত্ব। ওকে, আচ্ছা। সো আরো একটা উদাহরণ দেই যে ব্যাপন দূরত্ব কি। ধরো জারিফের নানা একদিন হাটের ভিতরে একটা গ্যাস নির্গত করে দিছে। তো করার পরে হয়েছে কি, ওই যেখানে নির্গত করছে ওইখান থেকে আশেপাশে 2 কিলোমিটার এলাকা জুড়ে সমস্ত মানুষ, গরু, পশু, পাখি, অণুজীব, ব্যাকটেরিয়া যা ছিল সব মরে পড়ে আছে, ওই জায়গায় টাস করে মরে পড়ে আছে। ওরে বাবা কি গন্ধ! সো নানার গ্যাসের ব্যাপন দূরত্ব 2 কিলোমিটার। বুঝতে পারছো? যাই হোক, এখন ব্যাপন দূরত্বের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি আমাকে একটু বলো। যার ব্যাপন হার বেশি, যার ব্যাপন হার বেশি তার কি ব্যাপন দূরত্ব বেশি হবে নাকি কম হবে বলো তো? যার ব্যাপন হার বেশি, সবাই বলতেছো কম, দুই একজন বলতেছো বেশি, ঘটনা কি? একজন বলছে সিওএম চম, চমচম। আচ্ছা কথাটা ভালো করে বোঝো, ব্যাপন হার বেশি মানে দ্রুত ব্যাপিত হয়, রাইট? ব্যাপন হার বেশি মানে দ্রুত ব্যাপিত হয়। সো যে দ্রুত বেরিয়ে যাচ্ছে সে তো দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাচ্ছে, তাই না? সো যার ব্যাপন হার বেশি তার ব্যাপন দূরত্বও বেশি। সহজ কথা। তাহলে R1 যেহেতু উপরে ছিল, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, x1টা উপরে আর x2টা যাবে হচ্ছে নিচে। আমার কথা কি বুঝিয়াছো? যার ব্যাপন হার বেশি তার ব্যাপন দূরত্ব বেশি। যদি দ্রুত ব্যাপিত হয় তার মানে বেশি দূরে ব্যাপিত হয়ে চলে যাবে। সো ব্যাপন হারের সাথে ব্যাপন দূরত্বের সম্পর্ক আসলে সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা একটু একটা ব্যাপার বোঝো, সেটা হচ্ছে গ্রাহামকে কেন বিজ্ঞানী বলা হয়। গ্রাহামকে কেন বিজ্ঞানী বলা হয়, তোমাকে আমাকে কেন বিজ্ঞানী বলা হয় না? সেটা হচ্ছে নর্মালি কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারি যার ভর বেশি সে তো দৌড়াবে কম, কথা ঠিক না? দেখো এভাবে একটু চিন্তা করো। ধরো এটা হচ্ছে, এটা হচ্ছে জারিফ, এটা হচ্ছে জারিফ, আর এটা হচ্ছে জারিফের নানা, সংক্ষেপ হচ্ছে জানা। তো এখন জারিফ শুকনা শাকনা হ্যান্ডসাম একটা ছেলে, আর জানা তো বোটকা শুটকা আমার মতো দেখতে, আমি না আমার মতো দেখতে আর কি। তো এখন কে বেশি দৌড়াবে? দ্য আনসার ইজ ডেফিনেটলি জারিফ উইল রান ফাস্টার, রান মোর, তাই না? তো এখন যার ভর বেশি সে যে দৌড়ায় কম, তার যে ব্যাপন হার কম, এটা তো আমরা বুঝি যে আর প্রপোর্শনাল টু 1/m। কিন্তু কথা হচ্ছে যাকে বিজ্ঞানী বলে ডাকা হয় সে আসলে গবেষণা করে করে রাশিগুলোর মধ্যে সঠিক প্রেসাইজ ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বের করে, গাণিতিক সম্পর্ক বের করে। সে হিসাব করে দেখছে বিভিন্ন রকমের গ্যাস নিয়ে যে গ্যাসগুলোর মোলার ভরের সাথে বা আণবিক ভরের সাথে তার ব্যাপন হারটা বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমার কথা কি বুঝিয়াছো? বোঝো নাই বন্ধু? ধরো ফিজিক্সে তোমরা শিখছো না বিপরীত বর্গীয় সূত্র? আলোর বা শব্দের তীব্রতার ক্ষেত্রে দূরত্ব যত বাড়ানো হয় তার বর্গের ব্যস্তানুপাতিক হারে হচ্ছে তাদের তীব্রতা হ্রাস পায়। বুঝতে পারছো আমার কথা? ধরো তোমার শব্দের তীব্রতা আই বা যে কোনো ফোর্স, ফোর্স কেমনে কাজ করে, ওই মহাকর্ষ বল হোক, চৌম্বক বল হোক, তড়িৎ বল হোক, হ্যাঁ, বা দুইটা চার্জের মধ্যবর্তী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হোক, যে কোনো বল কি হয় 1/r²। দেখো না, এটা কোন একজন সায়েন্টিস্ট হিসাব করে দেখাইছে যে দূরত্ব যদি তুমি দ্বিগুণ করো তাহলে তোমার বলটা 4/1 হয়, দূরত্ব যদি তুমি 3 গুণ করো তাহলে তোমার বলটা 9/1 হয়। সো ব্যাপারটা হচ্ছে ওইরকম যে এক্সাক্ট ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ লাগবে, প্রমাণ লাগবে, অথবা বাস্তব বাস্তব
এক্সপেরিমেন্ট লাগবে যেটা তোমার কথাকে সাপোর্ট করবে, আদারওয়াইজ তোমাকে আসলে বিজ্ঞানী বলে ডাকা হবে না। সো দেখো এখানে একটা জিনিস, প্রত্যেকটা প্রমাণের পেছনে গাণিতিক যুক্তি আছে, তোমরা কি বুঝতেছো? এখানে আমি জাস্ট বাংলা কথা বলে প্রমাণ করছি x1/x2, বলছি যার ব্যাপন হার বেশি, যে দ্রুত ব্যাপিত হয়, তার ক্ষেত্রে তো বেশি দূরে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। বাট এই স্বাভাবিক অস্বাভাবিক মুখের কথার উপর আসলে বিজ্ঞান নির্ভর করে না। বিজ্ঞান কড়া যুক্তি পছন্দ করে, একেবারে প্রেসাইজ ম্যাথমেটিক্যাল সাপোর্ট লাগবে, আদারওয়াইজ কাজ হবে না। আমার কথা কি বুঝছো আমার কথা বন্ধুরা? যদি বুঝে থাকো তাহলে এখন একটু আমাকে প্রমাণ করে দেখাও যে আর এর সাথে এক্স এর রিলেশনটা আসলে কিভাবে আসে। হতেও তো পারতো যার ব্যাপন হার বেশি, মানে আর এর সাথে এক্স এর রিলেশন তো এরকম হইতেও পারতো যে আর সমানুপাতিক হচ্ছে মানে এক্স এর স্কোয়ার, অথবা হতে পারতো আর সমানুপাতিক হচ্ছে রুট এক্স, অথবা হতে পারতো যে আর স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এক্স কিউব। কত রকমের সম্পর্ক হইতে পারে, মানে আনলিমিটেড, তাই না? সো ইউ হ্যাভ টু প্রুভ নাও যে আসলে আর এর সাথে এক্স এর সম্পর্কটা ডিরেক্টলি সমানুপাতিক, নাকি বর্গের সমানুপাতিক, নাকি বর্গমূলের সমানুপাতিক, আসলে কোনটা, এটার এক্সাক্ট ম্যাথমেটিক্যাল প্রমাণ লাগবে। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, ভাবো যে কিভাবে এই প্রমাণটা করা যায়। ট্রাস্ট মি, আমি যে 16 বছর ধরে পড়াচ্ছি, 16-17 বছর ধরে, এই প্রশ্নটা উত্থাপন করার পরে ক্লাসে অনেক স্টুডেন্টই পারে এটা প্রমাণ করতে, নট দ্যাট যেটা পারা সম্ভব না, এটা অনেকেই প্রমাণ করতে পারে। দেখি তোমরা পারো কিনা, বলো আমাকে একটু ক্লু দাও, বাকিটা আমি করে দিচ্ছি। বর্গ হোক, বর্গমূল হোক, হোয়াট এভার দ্যাট ইজ, আই জাস্ট নিড দ্য প্রুফ যে কি হবে। পারবা কেউ? মেধাবী পাচ্ছি না, মেধাবী পাচ্ছি না, নতুন চিন্তার মেধাবী লাগবে। মানে ওই বইয়ে কি আছে ওইসব দেখে এসে বগর বগর করলে হবে না আর কি। না না, পারছি, কই 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 পারছোস, আমাকে দেখা। ব্যস্তানুপাতিক সমানুপাতিক তো শুনতে চাই না, কেউই পারতেছ না। কিরে ভাই, এই ক্লাসে অ্যাটেন্ডেন্স কত জনের দেখো তো। ওরে বাবা, এত জনের মধ্যে একজনও নাই যে এটা বুঝতে পারতেছে। দুঃখ পেলাম। হ্যাঁ, করে তো দিতেই পারি, আমি করে তো দিবই, কিন্তু কষ্ট পেলাম। আসো বন্ধু, দেখো রিলেশনটা এখান থেকে খুব সহজে প্রমাণ করা যায়, খুব সহজে। ভি থেকে কোন একটা গ্যাস আসলে ব্যাপিত হয়, দেখি এই এয়ার ফ্রেশনারটা, এয়ার ফ্রেশনারের বোতলটা লাগবে, থ্রো করো, থ্রো করো, আরে দে রে বাবু। আচ্ছা, খেয়াল করো তো, কোন একটা গ্যাস যখন ব্যাপিত হয়, যদি এখানে অনুব্যাপন হবে, বাট বোঝার চেষ্টা করো, লুক এট দ্য থিং, ডিড ইউ নোটিস? কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস, আমার ভিডিওটা দেখবো পুরোটা। আবার একটু চেষ্টা করো, দেখছো? কি মনে হয় এখান থেকে যখন গ্যাসটা ব্যাপিত হচ্ছে, ধরে নাও এটাই ব্যাপন, আসলে তো এটা অনুব্যাপন, হোয়াটএভার, এখান থেকে গ্যাসটা যখন ব্যাপিত হচ্ছে তখন কি সরু একটা লাইন বরাবর যাচ্ছে নাকি না, বলো তো? সরু লাইন বরাবর তো যাচ্ছে না। গ্যাস আসলে কি হয় জানো, ইংরেজিতে বলে ভলিউমেট্রিক্যালি ছড়ায়, ভলিউমেট্রিক, ভলিউম আকারে, আয়তন আকারে। আচ্ছা, আরেক ভাবে চিন্তা করে দেখো একটু, সেটা হচ্ছে, আমি যদি এভাবে বলি, সেটা হচ্ছে যে দেখো, একটা মানুষ যখন কথা বলতেছে তখন কথার, তার যে শব্দ তরঙ্গ সেইটাও কি মানে লিনিয়ারলি ছড়ায়? ধরো এই যে একটা মানুষ কথা বলতেছে, কি আঁকছি এটা আমি জানি না, তো তার মুখ থেকে যে শব্দটা ছড়াচ্ছে সেটা আসলে কি হচ্ছে জানো? শব্দটা আসলে এরকম গলীয় তরঙ্গ আকারে একটা একটা ভলিউম ওয়াইজ এরকম ছড়াচ্ছে, এটা তোমরা ফিজিক্সে পড়বা, এরকম একটা ভলিউম আকারে ছড়াচ্ছে। তোমরা কি বুঝছো? মানে একটা চোঙ্গা কল্পনা করো, একটা কোনক মুখ দিয়ে, ঠিক আছে? বুঝছো তো নাকি বোঝো নাই? আচ্ছা, এখন কথা হচ্ছে, আসলে গ্যাস কত ভলিউম ছড়ায়, দ্যাটস দ্য ফ্যাক্ট, ঠিক আছে? তো আমরা ভলিউমের ক্ষেত্রে রিলেশনটা তো পেয়ে গেলাম, যে আর এর সাথে ভলিউমের সম্পর্কটা সমানুপাতিক, ডিরেক্টলি সমানুপাতিক, ওটা কিন্তু মুখে মুখে প্রমাণ করি নাই, ম্যাথমেটিক্যালি প্রমাণ করে এই পর্যন্ত আসছি, তাই না? এবার এখান থেকে একটু চিন্তা করো, যে আয়তনের গ্যাস ছড়াচ্ছে, যে আয়তনের গ্যাস ছড়াচ্ছে সেটাকে আমরা কি করতে পারি, এখানে বলতে পারি যে আর সমানুপাতিক হচ্ছে কি, তাহলে আমাদের থাকলো ভি, তাই তো? এরপরে একটু তুমি চিন্তা করে দেখো যে আর সমানুপাতিক, সরি,
আর সমানুপাতিক, আমরা ভলিউমের জায়গায় কি লিখতে পারি, এরিয়া ইনটু ডিসটেন্স না, এরিয়া ইনটু ডিসটেন্স, বোঝা গেছে? যে ক্ষেত্রফল জুড়ে ছড়াচ্ছে ইনটু হচ্ছে ডিসটেন্স, বোঝা গেছে? এটাই তো আয়তন। আচ্ছা, এর পরের লাইনে কি করা যায় দেখো, হয়ে গেছে, কাজ আর লাগবে না, আর কিছুই লাগবে না। যেহেতু দুইটা গ্যাসের জন্য কাজ করতেছি, তো এরিয়াটা কি বলতো, কনস্ট্যান্ট রাখা লাগবে এখন। অর্থাৎ দুইটা গ্যাসকেই একই ক্ষেত্রফলের ভিতর দিয়ে ছড়াইতে দিতে হবে। যদি একই ক্ষেত্রফলের ভিতর দিয়ে ছড়ায়, একমাত্র তখনই বলা যায় আর সমানুপাতিক হচ্ছে এক্স। যদি একই ক্ষেত্রফলের ভিতর দিয়ে না ছড়ায়, তখন কিন্তু এই কথা বলা যাবে না। আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই। একই ক্ষেত্রফলের ভিতর দিয়ে যদি না ছড়ায়, অর্থাৎ ধরে নাও একটা গ্যাসকে তুমি ছড়াইতে দিছো হচ্ছে এইরকম একটা জায়গার ভিতর দিয়ে, ধরো একটা গ্যাসকে ছড়াইতে দিছো এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে, এই যে যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে গ্যাসটা ছড়াচ্ছে, এই দিকে গ্যাসটা ছড়াচ্ছে। আর তুমি আরেকটা গ্যাসকে ছড়াইতে দিছো হচ্ছে, আরেকটা গ্যাসকে ছড়াইতে দিছো হচ্ছে এরকম একটা চওড়া ক্ষেত্রফলের ভিতর দিয়ে। এইটার কিন্তু এরিয়া A1, এটার এরিয়া কিন্তু A2। এর ক্ষেত্রে কিন্তু শুধু এক্স এর উপর ডিপেন্ড করে না। এরকম যদি সিচুয়েশন হয়, তার ক্ষেত্রে কিন্তু মানে ওই সূত্রটা কাজ করবে না। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? এই ফর্মুলা কাজে লাগাইতে গেলে, এই ফর্মুলা কাজে লাগাইতে গেলে ইউ হ্যাভ টু মেক শিওর এরিয়াটা কনস্ট্যান্ট হয়। এরিয়াটা যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা ভুল হয়ে যাবে। বুঝিয়াছো? হ্যাঁ, নামাজের জন্য সময় দিব এখনই। নামাজের ব্রেক না? ওকে, একটু ভালো করে বোঝো। আচ্ছা, তোমরা এইভাবে একটু চিন্তা করো, ধরো দুইটা মানুষের মধ্যে কার কণ্ঠস্বরে গলায় জোর বেশি, এটা বোঝার জন্য তুমি একটা পরীক্ষা নিচ্ছ। কি পরীক্ষা নিচ্ছ? তুমি আমাকে একটা করিডোরে, তোমার কলেজের করিডোরের মাঝখানে দাঁড় করায় দিয়ে বললা যে তুই চেঁচা তো, দেখি তোর কথা কত দূর শোনা যায়। তো আমি চেঁচাইলাম, ও বাবা গো, চেঁচানি দিলাম। তুমি দূরে দৌড়ায় যা শুনলা কত দূর শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝলাম, রেকর্ড করলা। ও, এখন এরপরে তোমার নানার সাথে আমাকে কম্পেয়ার করতেছো, তো তোমার নানা কি করছে, কি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গেছো, নিয়ে যে বলছো চেঁচা তো দেখে কত ফরস। এখানে একটা অন্যায় করা হচ্ছে, আমাকে একটু বলো, সেই অন্যায়টা কার প্রতি করা হয়েছে, আমার প্রতি নাকি তোমার নানার প্রতি? বলো তো। নানার প্রতি। তার কারণটা হচ্ছে, আমি যখন কথা বলছিলাম, আমি যেহেতু দুই পাশে দেওয়ালওয়ালা একটা করিডোরের ভিতর দিয়ে কথা বলছিলাম, আমার কথার শব্দ তরঙ্গ দুই পাশে যাচ্ছিল কম, সামনে যাচ্ছিল বেশি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? পাশে ছড়াচ্ছিল কম, সামনে যাচ্ছিল বেশি। কিন্তু তোমার নানার ক্ষেত্রে কি হয়েছিল বলতো? সে যেহেতু ফাঁকা মাঠের মধ্যে ছিল, তার পাশে তো কোনো সাপোর্ট নাই, কোনো দেওয়াল নাই, রিফ্লেকটিভ কোনো সারফেস নাই। তো তার কথা না ছড়াচ্ছিল বেশি, পাশে ডানে বামে বেশি ছড়াচ্ছিল, সামনে যেতে পারছিল না। তাহলে ডিস্টেন্স নিয়ে কাজ করতে পারবা শুধু সেই সময় যখন দুইজনের ক্ষেত্রে এরিয়া সমান হবে। যে জায়গা দিয়ে গ্যাসটা ছড়াচ্ছে সেই জায়গার এরিয়া যদি সমান হয়। এবার কি বুঝছো নাকি বোঝো নাই? ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট হয়, একমাত্র তখন ডিস্টেন্স নিয়ে কথা বলা যাবে। আদারওয়াইজ কিন্তু আয়তন গোটাটা নিয়ে কথা বলতে হবে, কারণ গ্যাস আসলে ছড়ায় ভলিউমেট্রিক্যালি। ভলিউমেট্রিক্যালি বাংলা কি জানি না, আয়তনমিতিক ভাবে, মানে আয়তনিক ভাবে ছড়ায়, মানে জিনিসটা আসলে একটা ভলিউম অকুপাই করে। ঠিক আছে, ওকে, চলো এবার তাহলে ওই সব সূত্রগুলো এক নজরে এইটা আর কি। এখন এই সূত্রগুলো প্রমাণের জন্য আবার ওই মুখস্থ করতে বসো না দয়া করে, এগুলো একবারেই পেরে ফেলা যায়। তোমরা একটু চেষ্টা করো এখনই মুখস্থ করতে। তো এক নজরে একটু দেখো কি অবস্থা হয়, আমি আসতেছি আবার। বলেন। হুম। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, চলো অঙ্ক করা শুরু করি, বিসমিল্লাহ। তার আগে একটা জিনিস একটু শিখে নেই, তুলনা করা শিখবো আমরা এখন। কথাটা হচ্ছে আমার খুব বিখ্যাত একটা কথা, যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় তাকে দিয়ে ড্যাশ করা হয়। শূন্যস্থান পূরণ করো তাড়াতাড়ি। যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় তাকে দিয়ে ড্যাশ করা হয়। ড্যাশটা কি হবে বলো? শূন্যস্থানে কি হবে? গুণ করা হয়। নাউজুবিল্লাহ। এটা নিয়ে কি কোনোদিন আগে আলোচনা করছি নাকি করি নাই?
তাকে দিয়ে ভাগ করা হয়, করি নাই, ওকে। এখন অনেকে এখানে আবার বলে বিয়োগ করা হয়, হ্যাঁ সেটাও সঠিক উত্তর, কারণ হচ্ছে ভাগ আসলে এক প্রকার বিয়োগ, এটা জানো তো না? ভাগ আর বিয়োগ একই, যোগ আর গুণ একই। আচ্ছা তাহলে এখন দেখো ব্যাপারটা কিরকম বুঝাচ্ছি। ধরো তোমাদের ক্লাসে 3 জন আছে, আবুল, বাবুল আর হচ্ছে কাবুল। এই কনসেপ্টটা এই অধ্যায়ে যতটুকু কাজে লাগবে, ফিজিক্সে আরো বেশি কাজে লাগবে, এবং কেমিস্ট্রিতে পরে যে চ্যাপ্টারটা আমরা শুরু করবো গুণগত রসায়ন, ওখানে আরো বেশি কাজে লাগবে। সো মনোযোগ দিয়ে শুনো। ধরো আবুলের ভর হচ্ছে 5 কেজি, বাবুলের ভর হচ্ছে 15 কেজি, আর কাবুলের ভর ধরো 50 কেজি। কাবুল নিলাম কি আমি, বোটকা। সো এখন কথা হচ্ছে, বলতো এই 3 জনের মধ্যে কার সাপেক্ষে তুলনা করলে ভালো হয়? এই 3 জনের মধ্যে কার সাপেক্ষে তুলনা করলে ভালো হয় বলো? আবুল নাকি কাবুল? আচ্ছা কথা হচ্ছে আবুলের সাপেক্ষে তুলনা করলে ভালো হয়, কারণ আবুলের সাপেক্ষে বাবুলের যে ভরটা আসবে সেটা খুব সুন্দর একটা রাউন্ড ফিগার আসবে, কাবুলেরও তাই আসবে। কিন্তু কাবুলের সাপেক্ষে যদি মাপা শুরু করো, ওরা সবাই দশমিকে চলে আসবে, দ্যাট উডন্ট লুক গুড, দেখতে ভালো লাগবে না আর কি। সো আমরা একটা কাজ করি, আবুলের সাপেক্ষে মাপি চলো। সো এখন আবুলের সাপেক্ষে মাপছো, কিন্তু তাহলে আমাকে একটু বলো তো বাবুলের ভর কত হবে? বাবুলের ভর 3 হবে। কামরুল বলছো বা বাকি যারা বলতেছো সব 3 বললা, কেমনে বললা? এটা ভাই মনের অজান্তে হয়ে গেছে, এটা কিছু বুঝে বলি নাই, এইটাই ম্যাজিক। যে জিনিসটা মনে মনে চিন্তা করতে তোমরা ন্যাচারালি, ওইটাই আমি কেবল জাস্ট কথা আকারে লিখে দিছি, কোনোদিন এভাবে ভাবা হয় নাই, বাট মন আমাদের এইভাবেই ভাবে, সত্যি কথা হচ্ছে এটাই। তো আসলেই বাবুলের ভর হচ্ছে 3 হবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে হয় আসলে, এই 15 দিয়ে আমরা 15কে ওই 5 দিয়ে আসলে ভাগ করে দিছিলাম, করার ফলাফলে পাইছি 3। এই 3টাকেই বলে হচ্ছে কি জানো? এই 3টাকেই বলে হচ্ছে বাবুলের বাবুলের আপেক্ষিক ভর। এটা কিন্তু বাবুলের ভর না আসলে, এটা বাবুলের আপেক্ষিক ভর। তা আবার বলে দেওয়া লাগবে কার সাপেক্ষে জানো? আবুলের সাপেক্ষে, আবুলের সাপেক্ষে। তোমরা কি বুঝছো আমার কথা? একজনের সাপেক্ষে, একজনের সাথে কম্পেয়ার করে যদি আরেকজনকে বলা হয়, ওটাকে বলা আপেক্ষিক আর কি। আচ্ছা এখন তাহলে তোমরা আমাকে একটু বলতো, এই যে আমাদের বলদ কিনা কিনা কাবুল, কাবুলের আপেক্ষিক ভর কত হবে? আবুলের সাপেক্ষে কত? 10 হবে। কিভাবে আসলো? এই 50কে আসলে ভাগ করছে 5 দিয়ে। দেখো তাহলে যার সাপেক্ষে তুলনা করা হচ্ছে, আবুলের সাপেক্ষে তুলনা করা হচ্ছে, তার ডেটা দিয়ে না আমরা ভাগ করছি, ওইটা ওইটা দিয়ে আমরা ভাগ করে ফেলছি, নিচে চলে আসবে। আচ্ছা তাহলে এটাই চলে আসে হচ্ছে তোমার 10। এখন আমাকে একটা কথা বলো, যে এই যে 10 আপেক্ষিক ভর বা এই যে 3 আপেক্ষিক ভর, এগুলো আসলে কার আপেক্ষিক ভর? মানে সরি, এটা আসলে একক কি, এটা একটু বলতে হবে আমাকে। এটা হচ্ছে কাবুলের, কাবুলের আপেক্ষিক ভর আবুলের সাপেক্ষে। বলো কোনো একক নাই। কেন একক নাই? কারণ হচ্ছে এটা একটা গুণক রাশি, কত গুণ এটা বুঝাচ্ছে, যে কাবুল আসলে আবুলের তুলনায় কত গুণ, 10 টাইমস, ঠিক আছে? অথবা আরেকটা বলা যায় যে 10a, এ মিন্স আবুল, আবুলের যে ভর তার 10 গুণ, এটা হচ্ছে 3a। বুঝিয়াছো? আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো বুঝে গেলা। এখন ধরো কোন একটা কারণে, অতিরিক্ত ওজনজনিত কারণে এই কাবুল মরে গেছে, এই কাবুল মরে গেছে, ধরে নাও কাবুল হ্যাজ ডাইড। যদি মরে যায়, কাবুল মরছে, ধরে নাও কাবুল মরে গেছে, এখন তোমরা মিলাদ খাইতে বইছো, মিলাদ খাইতে বইসা বলতেছো, এই গুতা দিয়ে একজন আরেকজনকে বলতেছো, জিলাপি খাইতেছো, আর বলছে এই বাবুলের এখন আপেক্ষিক ভর কত রে? কত হয় বলো, বাবুলের আপেক্ষিক ভর কত? 3 হবে, কারণ বাবুলের তো কিছু হয় নাই, আবুলেরও তো কিছু হয় নাই, ওইভাবেই আছে 3। এখন যদি বলি বাবুলের এই যে আপেক্ষিক ভর 3, এটা কার সাপেক্ষে বলো তো? কমেন্ট। কার সাপেক্ষে? আবুল? নোপ, এটা বলার দরকার নাই। কখনো যদি সিস্টেমে মাত্র 2 জন থাকে, কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কখনো যদি সিস্টেমে মাত্র 2 জন থাকে, যার মধ্যে একজনের আপেক্ষিক ভর বলা হচ্ছে, অপরজনের নাম উল্লেখ না করলে আমরা বুঝে নিব আরেকজনের সাপেক্ষে। আমার কথা কি বুঝছো? যখন সিস্টেমে 2 এর বেশি থাকে, তখন উল্লেখ করে দিতে হয় যে এর আপেক্ষিক ভর বা এর আপেক্ষিক বেগ ওর সাপেক্ষে। যখন সিস্টেমে মাত্র 2 জন থাকে, তখন একজনের আপেক্ষিক ডেটা দেওয়ার মানেই হচ্ছে আরেকজনের সাপেক্ষে।
এটা আমাদের খুব কাজে লাগবে। এগুলো কোনো গল্প না, এগুলো গল্পের ছলে তোমাদেরকে কিছু জিনিস বুঝানো, বিশাল বিশাল প্রবলেম সলভ করার জন্য এই কনসেপ্টগুলো কাজে লাগবে আর কি। চলো এবার বিসমিল্লাহ করো। এইখানে যে অঙ্কগুলো দেখাবো আজকে, তার মধ্যে প্রায় 90% অঙ্কই বিভিন্ন সময়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এটা ডিইউতে আসা একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির অবজেক্টিভ পরীক্ষায় আসা একটা প্রশ্ন। দেখো, যদি হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের ঘনত্ব 36 গুণ হয়, কার তুলনায় দেখছো? হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের ঘনত্ব 36 গুণ হয়। এখন বল, ঘনত্বকে কি দিয়ে প্রকাশ করে? ডি দিয়ে না? ডি মানে কি? ডেনসিটি। এটা কথা হচ্ছে আইসিআর একজন আনসার 128 হয় নাই, বেশি পাক না। আচ্ছা, ঘনত্বকে কিন্তু বড় হাতের ডি দিয়ে লেখা যাবে না, ছোট হাতের ডি। আচ্ছা, যদি হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের ঘনত্ব, তাহলে এখন কথা হচ্ছে এটা কার ঘনত্ব বলতো? হাইড্রোজেনের ঘনত্ব নাকি ক্লোরিনের ঘনত্ব? কার ঘনত্ব? ক্লোরিনের ঘনত্ব। তাহলে আমরা লিখবো ডেনসিটি অফ ক্লোরিন ইন রেসপেক্ট টু ডেনসিটি অফ হাইড্রোজেন। এই যে এইভাবে লিখতে হয়। এইটার মান হচ্ছে 36। দেখো তো এই কথাটা বোঝো কিনা? ওরা এটাই বলছে, যার সাপেক্ষে তুলনা করে তাকে তাকে দিয়ে ভাগ করে, মানে সে নিচে থাকে। বুঝছেন? ও নিচে আনসার দেওয়া মানে ও দূর, এটা কোন অঙ্কের আনসার কে জানে? দূর বেটা পাগলা। তোরা এরকম এখনো রাধাচন্দ্র গোপাল ভাঁড় কিভাবে আছিস? মানে তোরা কি আমারে দেখে এখনো সিরিয়াস নাই যে আমি লোকটা খুবই খারাপ? তুই চাইলে আমার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবি? তুই তো গোল খাবি কয়েক মাস ধরে। এটা হয় না কেন? আচ্ছা গেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখবো DCl2/DH2, এটার ভ্যালু হচ্ছে 36। তাহলে এবার বলছে ক্লোরিনের তুলনায় হাইড্রোজেনের ব্যাপন হার কত গুণ হবে। তাহলে কি জানতে চাইছে? হাইড্রোজেনের ব্যাপন হার না জানতে চাইছে, কিন্তু হাইড্রোজেনের ব্যাপন হার। তাহলে আমরা কি বের করবো? RH2 কার তুলনায়? ক্লোরিনের তুলনায়। তাহলে নিচে কি থাকবে? RCl2। এটার মানটা কত? তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? এ বাবা, এটা বুঝছস তো? আমার লেখা সব ঠিক আছে। এই অঙ্কগুলোর প্যাচ লাগে হচ্ছে পোলাপানে গিভেন ডেটাটাই বুঝে না। আচ্ছা এবার বলো, তাহলে আর এর সাথে কার সম্পর্ক লাগবে? ডি এর। তাহলে দেখো আমি কি লিখবো? আর বাই আর ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডি। আমি প্রথমে মাথাটা করে এটা লিখি যে আর এর সাথে ডি এর রিলেশন লাগবে। তারপরে আমার মনে হয় যেটা, দুইজন বোরকা পড়তো। বলো তো কে কে বোরকা পড়তো? দুইজন বোরকা পড়তো, মনে আছে গ্রামের সূত্রে? আম্মু, মামনি আর হচ্ছে ডি, দাদু। দুইজন বোরকা পড়তো। এই দেখো, এই দুইজনের মাথার উপরে বোরকা আছে, আর কারো নাই। এম আর একটা হচ্ছে ডি, এই দুইজনের মাথার উপরে বোরকা ছিল। খেয়াল করে দেখো, বুঝেছো বন্ধুগণ? আর কারো মাথার উপরে বোরকা টোরকা কিছু নাই। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো ডি এর উপরে, তাহলে আমরা চলো একটা রুট পড়াই দেই, যে দুষ্টু মেয়ে বোরকা পরো। এই যে পড়াই দিছি। এর পরের কথা হচ্ছে যেটা আমাদের, একটা কথা মনে রাখবা, ডেনসিটি আর ম্যাস একই। ডি ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? ভর ভাগ হচ্ছে কি আয়তন না? তো এইভাবে একটু চিন্তা করো যে আয়তনের চিন্তা বাদ, তাহলে ডেনসিটি আর ভর কি সমানুপাতিক চলে আসে? ডি সমানুপাতিক হচ্ছে ভর। তাহলে এখন ঘটনা হচ্ছে আমাদের, আর যদি এখানে 1 লিখি তাহলে ডি কই আসবে? মানে এম কই আসবে? ভর কই আসবে? নিচে আসবে না? মানে যার ভর বেশি তার কি ব্যাপন হার কম? তাহলে ডি যদি বেশি হয় তাহলে ব্যাপন হার হবে কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখন কি বলে, ডেনসিটি আর ম্যাস তো একই জিনিস, এই জন্য ডি কে এম দিয়ে কনসিডার করতেছি। আচ্ছা এবার কথা হচ্ছে, দেখো আমি 1 2 দিয়ে তো লিখি নাই, আমি কি লিখবো জানো? এবার উপরে লিখবো হচ্ছে H2, তাহলে এটার নিচে আসবে হচ্ছে H2। এখানে লিখবো Cl2, তাহলে এখানে আসবে হচ্ছে Cl2। এবং আমি কোথায় যে H2 লিখি, কোথায় যে Cl2 লিখি, এটা এমন ভাবে লিখি যেন আমার ক্যালকুলেটরে হাত যাওয়া লাগে কম, মানে মুখে মুখে হিসাব নিকাশ হয়ে যায়। দেখো তোমরা শুনছো যে এইসব ভার্সিটির ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, তো সেই ট্রেনিংটা তোমার আসলে একাডেমিক থেকে হয়ে যাওয়া উচিত। কিভাবে জানো? তুমি ভয় পাবা পরীক্ষার হলে ডেটা দেখা, যে ওরে বাবা এই অঙ্ক কেমনে কি করব না করব। খুব সহজ, ডেটাগুলো এমন ভাবে দেয় যেন মুখে মুখে হিসাব করা যায়। তুমি যদি একটু চালাকি করে ঠিক মতো বসাইতে পারো, অঙ্কের আনসার হয়ে যাবে ইনস্ট্যান্টলি, কোনো কিছুই লাগবে না। সো দেখো DCl2/DH2, এটার মান তো একবার আছে 36, তার মানে আনসার হচ্ছে √36, এর মানেই হচ্ছে 6। এটাই আনসার। সো হাইড্রোজেনের ব্যাপন হার ক্লোরিনের তুলনায় সেটা হচ্ছে 6 গুণ। বুঝছো? ওকে ডান। চলো পরের অঙ্কে যাই। যদি হাইড্রোজেনের তুলনায় সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব 31 গুণ বেশি হয়, তাহলে সালফার ডাইঅক্সাইডের তুলনায় হাইড্রোজেনের ব্যাপন হার কত গুণ হবে? তোমরা একটু অঙ্কটা করো।
আমি 2 মিনিটের মধ্যে আসছি, আমার একটু ওয়াশরুমে যেতে হবে, সর্দিটা খুব ডিস্টার্ব করতেছে। হুম, এটা করো ফাস্ট।
কই হয়েছে আনসার কই? আচ্ছা দেখো, বলছে যদি হাইড্রোজেনের তুলনায়, ওরে বাবা রে, যদি হাইড্রোজেনের তুলনায় সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব 31 গুণ বেশি হয়, ডিড ইউ নোটিস দ্য ওয়ার্ড বেশি? বেশি বলার মানে হচ্ছে, দেখো এইভাবে লেখা যায়, সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব, এইভাবে চিন্তা করো, সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব 31 গুণ বেশি হয়, তাহলে ডেনসিটি অফ সালফার ডাইঅক্সাইড হলো ইকুয়াল টু, লিখবা আর মুখে বলবা হলো, সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব হলো ইকুয়াল টু মানে হলো হাইড্রোজেনের যে ঘনত্ব ছিল তা তো ছিলই, তার চেয়ে আরো বেশি, এই বেশি বলেই প্লাস লিখছি, কত গুণ বেশি? 31 টাইমস বেশি, তার মানে 31 DH2। বুঝছো আমার কথা? বুঝো নাই? সিফাত 4993 এর ব্লক করে দাও। আবারও বলতেছি, সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব 31 গুণ বেশি হয় মানে কি? সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব হলো ইকুয়াল টু মানে হচ্ছে হলো হাইড্রোজেনের যে ঘনত্ব ছিল তা তো ছিলই, তার সাথে আরো বেশি হবে, কতখানি বেশি? 31 গুণ বেশি, হাইড্রোজেনের ঘনত্বের 31 গুণ বেশি। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে, বা আরেকভাবে, আচ্ছা এইটা করলে তাহলে আমাদের কি আসে, এই পাশে আসে 32 DH2, তাহলে কি লেখা যায়? DSO2 ডিভাইডেড বাই DH2, এটার ভ্যালু আসে কত? 32। এইভাবে চিন্তা করা যায়। অথবা আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে, এই পুরো জিনিসটা একটা বাক্স করা থাকুক, অথবা আরেকভাবে ভাবা যায়, সেটা হচ্ছে, দেখো DSO2 বাই DH2, এটা একবারে বলা যায় 32। এটা লেখাটা একটু বেশি কঠিন। কেন কঠিন? কারণটা হচ্ছে, এইভাবে চিন্তা করতে অনেকের কষ্ট হয় যে 31 গুণ বেশি মানে কি, মানে হচ্ছে হাইড্রোজেনের যে ঘনত্ব ছিল তা থাকবে, তার সাথে আরো বেশি হবে হচ্ছে 31 টাইমস, তার মানে টোটালি হয়ে যাবে হচ্ছে 32 টাইমস। বুঝছো কি আমার কথা নাকি এখনো বোঝো না এই জায়গাটা? আচ্ছা বুঝো নাই, তোমরা যদি এভাবে বলি যে রহিমের চেয়ে, রহিমের চেয়ে করিমের উচ্চতা 2.5 গুণ বেশি, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে হাইট অফ করিম, এই যে HK, করিমের উচ্চতা হলো ইকুয়াল টু মানে হলো, করিমের উচ্চতা হলো রহিমের যে উচ্চতা ছিল, হাইট অফ রহিম, তা তো ছিলই, তার চেয়ে আরো বেশি ছিল, কত ছিল? এই 2.5 গুণ বেশি ছিল, তাহলে 2.5 HR। তার মানে দেখো তো এটা কত হয়ে যায়? 3.5 HR হয়ে যায় না? এবার কি বুঝছো না? এখনো বোঝো নাই? এখন তো না বোঝার কোনো কারণ নাই। সিয়াম সঠিক কথা বলছে, ক্লাস 4-5 এর কনসেপ্ট, এটা না বোঝার কারণ কি? বুঝছো এবার? ওকে, তো ওই কাজই করছি আমরা। ওই কাজ যদি করে থাকি, তাহলে আমাদের কাছে এটা দেওয়া আছে গিভেন ডেটা। এবার জানতে চাইছি কি, দেখো তো, তাহলে সালফার ডাইঅক্সাইডের তুলনায় হাইড্রোজেনের ব্যাপন হার কত গুণ হবে? তার মানে কার ব্যাপন হার জানতে চাইছে? হাইড্রোজেনের ব্যাপন হার। তাহলে লিখবো আমরা R অফ H2 কার তুলনায়? সালফার ডাইঅক্সাইডের তুলনায়। তাহলে নিচে থাকবে হচ্ছে RSO2, এটা ইকুয়াল টু হোয়াট? তাহলে একটা সাইডে থাকবে R বাই R, আর এক পাশে থাকবে D বাই D। তাহলে আমরা লিখতেছি R বাই R ইকুয়াল টু হচ্ছে D বাই D। এখন একজন বোরকা পড়তো, সরি দুইজন বোরকা পড়তো, D আর M, তাহলে M এর উপরে বোরকা তুলে দিলাম। আর R এর সাথে D এর সম্পর্কটা তো ব্যস্তানুপাতিক আমরা জানি, এখানে 1 থাকলে এখানে 1 থাকবে। এবার আমি উপরে কি লিখবো বলতো? RH2 লিখবো, তাহলে এখানে আসবে DH2, তাহলে এখানে আসবে SO2, আর এখানে আসবে হচ্ছে SO2। তাহলে এবার মান বসো, আনসার হচ্ছে √32। এটা করলে যা আসে তাই, এটা আনসার। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? ওকে, পরের অঙ্ক চলো। বলতেছে একই তাপমাত্রা চাপে একটি সরু ছিদ্রপথ দিয়ে সমায়তনের অক্সিজেনের একটি অজ্ঞাত গ্যাস নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড এবং 80 সেকেন্ড সময় লাগে। একটি সরু ছিদ্রপথ দিয়ে সমায়তনের অক্সিজেন, মানে ভলিউমটা কিন্তু কনস্ট্যান্ট, সমায়তনের মানে কি? ভি কনস্ট্যান্ট। অক্সিজেন আর অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড লাগছে এবং 80 সেকেন্ড লাগছে। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। আচ্ছা এখন বলো, এই যে 56 সেকেন্ড লাগছে, এটা কার জন্য লাগছে? অক্সিজেনের জন্য লাগছে। তাহলে এটাকে আমরা কি লিখবো জানো? টাইম রিকোয়ার্ড ফর অক্সিজেন গ্যাস টু ডিফিউজ, অর্থাৎ বাংলায় কি বলে? অক্সিজেন গ্যাস নিঃসরণের জন্য প্রয়োজনীয় সময়। এটাকে আমরা কত লিখবো? এটা হচ্ছে তোমার 56 সেকেন্ড। বুঝা গেছে? বুঝছো? অক্সিজেন নিঃসরণের জন্য সময় লাগছে 56 সেকেন্ড,
আর এই যে 80 সেকেন্ড এটাকে কি লেখা যায়? টি আননোন, অজ্ঞাত গ্যাস, এই জন্য আননোন গ্যাস লিখলাম। টি আননোন হচ্ছে 80 সেকেন্ড। মানে ধরো তোমার কাছে এক পাত্র ভর্তি গ্যাস আছে বাবা, সেই গ্যাসটার মধ্যে পুরোটাই অক্সিজেন যদি থাকে তাহলে সেটা নিঃসরিত হতে সময় লাগে 56 সেকেন্ড। তাহলে ওই টাইমটা লাগছে অক্সিজেনের জন্য, এই জন্য লিখছি টিও2 হচ্ছে 56 সেকেন্ড। আর এইবার যদি একই তাপমাত্রা চাপে ওই পাত্রের মধ্যে অক্সিজেন না রেখে যদি কোনো একটা আননোন গ্যাস রাখতা, তাহলে সেই গ্যাসটার জন্য সময় লাগছে 80 সেকেন্ড। এখন তোমাকে বলতেছে সেই অজ্ঞাত গ্যাসটার আণবিক ভর কত। তার মানে কি জানতে চাইছে? এম অফ দ্যাট আননোন গ্যাস ইজ হোয়াট। এবং অঙ্ক না করেই যদি এগুলো অবজেক্টিভ প্রশ্ন থাকে বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায়, তুমি আনসার বলে দিতে পারবা। কেমনে বলে দিতে পারবো বলে দিচ্ছি। বলো তো, যে আননোন গ্যাসটা আছে তার আণবিক ভর কি মানে 32 এর বেশি হবে নাকি কম হবে বলতে পারবা? বলো 32 এর বেশি হবে নাকি কম হবে বলো তো? বেশি হবে, গ্যারান্টি বেশি হবে। সবাই বলতেছে কম। বেশি হবে। কেমনে বেশি হবে শোনো, টাইম কাল বেশি লাগছে। অক্সিজেনের বেশি লাগছে নাকি অজানা গ্যাসের বেশি লাগছে? সময় তো বেশি লাগছে অজানা গ্যাসের। তার মানে অজানা গ্যাসটা হচ্ছে ভারী, মোটা গোটা ভারী জিনিস বলে ওর ব্যাপন হয়েছে অনেক আস্তে। আমার কথা কি বুঝছো নাকি বোঝো নাই? অজানার বেশি হবে। আচ্ছা, এই আগের অঙ্কগুলোর প্রত্যেকটাতে এই যে ঝামেলা আছে, এটা কিন্তু আবার ইয়া করিও না আর কি। আমি একটু এটা সব জায়গায় দিয়ে দেই, কন্ট্রোল 3। সব জায়গাতে একই ঝামেলা আছে। যাই হোক, তাহলে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর ডেফিনেটলি অক্সিজেনের চেয়ে বেশি হবে আর কি। এবার আসো কি বাই কি লিখবো। এক পাশে আমার টাইম নিয়ে কাজ আছে, তার মানে এক পাশে লিখবো আমরা টাইম বাই টাইম, টি বাই টি। আর এক পাশে আমরা কি বাই কি লিখবো, এম নিয়ে প্রশ্ন করছে, তার মানে এম বাই এম। এখন দুইজন বোরকা পড়তো মনে আছে, একজন হচ্ছে এম আর একজন হচ্ছে ডি। তাহলে এম এর উপরে বোরকা তুলে দিলাম। এবার ভাবো সূত্র কেমনে প্রমাণ করা যায় খুব নিমেষেই। সেটা হচ্ছে, একটু ভাবো, যার ভর বেশি হবে, যার ভর বেশি তার কি সময় বেশি লাগবে নাকি কম বলো তো? যার ভর বেশি তার কি ব্যাপিত হতে সময় বেশি লাগে না? একটা ভারী মানুষ, সে ব্যাপিত হতে দৌড়াইতে সময় লাগবে তো তার বেশি, তাহলে টাইমটাও বেশি লাগে। এই যে সমানুপাতিক সম্পর্ক, এ উপরে থাকলে এও উপরে থাকবে। তার মানে হচ্ছে এবার যে কাজটা করবা, এখানে 1 লিখলে এখানে আসবে হচ্ছে 1। এই তো সূত্র প্রমাণিত হয়ে গেল। সূত্র প্রমাণ করতে হবে এমনি মুখে মুখে, বুঝছো না? আচ্ছা, এবার কথা হচ্ছে তোমার উপরে কি লিখবো আমি? উপরে লিখবো হচ্ছে এম এরটা লিখবো হচ্ছে আননোন, তাহলে এখানে আসবে হচ্ছে টি আননোন, তাহলে এখানে আসবে O2, এখানে আসবে হচ্ছে O2 হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করি, টি আননোনটা হচ্ছে 80 সেকেন্ড ডিভাইডেড বাই হচ্ছে 56 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এম আননোন, এটা বাইর করতে হবে আমাদের। আর এম O2 হচ্ছে 32। তাহলে এখান থেকে আমরা বাইর করে ফেলবো এম আননোনের মানটা কত। এখানে যেটা আসবে দ্যাট ইজ ইওর আনসার। তোমরা কি বুঝছো আমার কথা? কিছু একটা হবে আর কি, আমার জানার দরকার নেই, হইলো। আচ্ছা, মোসাম্মদ তনু, তুমি বলতেছো উপরে আননোনটা কেন বসাইলাম। তুমি চাইলে উপরে O2 বসাইতে পারো। এই বসাইলে যেটা হবে, ক্যালকুলেশন একটু লেন্দি হয়ে যাবে, আর কিছু না আর কি। যে রাশিটার মান বের করতে হয় সে যদি সবসময় সমীকরণের উপরে থাকে তাহলে একটু ক্যালকুলেশন ইজি হয়, আর কিছু না। মানে এটা না ফলো করলেও কোনো সমস্যা নেই আর কি। আচ্ছা ওকে, এরপর আসো পরের অঙ্কটাতে যাই। নাইট্রোজেনের অক্সিজেনের নাইট্রোজেনের কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর যথাক্রমে 2844। বাহ, কত গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, মনে হচ্ছে আমরা জানি না এগুলো, এগুলো তো আমাদের জানাই আছে। কোন ছিদ্র দিয়ে কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার 33 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। কারণটা কি, আর ইকুয়াল টু কি শিখছিলা, ভি ডিভাইড বাই টি না। সো ভলিউমটাকে নিচে তারা সেন্টিমিটার কিউব এককে, আর সময়টাকে নিয়েছে তারা সেকেন্ড এককে, এই জন্য তাদের এককটা আসছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। কোন ছিদ্র দিয়ে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার এত সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তার মানে আমাদের লেখা উচিত হচ্ছে যে আর অফ CO2 এটা হচ্ছে 33 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এত যদি হয় তাহলে বলতেছে ওই ছিদ্র দিয়ে 5 সেকেন্ডে কি পরিমাণ নাইট্রোজেন গ্যাস প্রবাহিত হবে। তার মানে বলতো এই 5 সেকেন্ড টাইম এটা কার জন্য দিছে, নাইট্রোজেনের জন্য দিছে নাকি তোমার কার্বন ডাই অক্সাইডের জন্য দিছে, কার জন্য দিছে বলেন? নাইট্রোজেনের জন্য দিছে। তাহলে ওইটাকে আমরা লিখবো হচ্ছে টাইম ফর নাইট্রোজেন, TN2, এটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কি পরিমাণ নাইট্রোজেন গ্যাস প্রবাহিত হবে। এখন বলতো এখানে যে কি পরিমাণ, পরিমাণ বলতে কি বুঝাচ্ছে, ভর, আয়তন, অনুসংখ্যা, কি বুঝাচ্ছে বলতো? মানে হোয়াট ডু দে ওয়ান্ট টু মিন? ভলিউম। কমন সেন্স ভাই, এখানে ভলিউম ছাড়া আর কিছু বের করা যাবে না। তাহলে আমার বের করতে হবে হচ্ছে ভলিউম অফ নাইট্রোজেন, এটা ইকুয়াল টু হোয়াট।
আচ্ছা, এই অঙ্ক কেমনে করা যায়? এই অঙ্ক করা তো খুবই সহজ। সেটা হচ্ছে দেখো, আমরা একটা কাজ করতে পারি। আমার এক পাশে রাখা লাগবে কি জানো, আর বাই আর, কারণ এই যে কার্বন ডাইঅক্সাইডের আর দেওয়া আছে, আর এই দুইটা ডেটা মানে হচ্ছে আর, এই দুইটা ডেটা মানেই কিন্তু আর, আর মানে কি ভি বাই টি না, তার মানে এক পাশে আমরা রাখবো হচ্ছে আর বাই আর, আর আরেক পাশে কি থাকবে, এই যে আণবিক ভরের মান দেওয়া আছে, আর আণবিক ভরের মান দেওয়া না থাকলেও খেয়াল করে দেখো এই অঙ্কে আর কিন্তু কোনো ডেটা দেওয়া নাই, সো উই মাস্ট হ্যাভ টু টেক দা মলিকুলার মাস মানে এম আর কি। তাহলে আমরা এক পাশে লিখবো আর বাই আর, আর এক পাশে লিখবো এম বাই এম। তারপরের কাজ হচ্ছে কি, এম এর মাথার উপরে তো কি থাকে, রুট থাকে। তারপরের কথা হচ্ছে আর এর সাথে এম এর সম্পর্ক ভাই সারা জীবনই জানি, ব্যস্তানুপাতিক। তো এখানে ওয়ান থাকলে এখানে ওয়ান থাকবে। এখন তোরা একটু বলতো উপরে আমরা আর কোনটা রাখবো, আর সিও টু রাখবো নাকি আর এন টু রাখবো, কোনটা রাখবো বলেন, কি মনে হয় কোনটা রাখলে ক্যালকুলেশন ইজি হবে? এন টু, কারণ ওইটার ডেটা বাইর করতে হবে আমাদের। তাহলে উপরে লিখলাম আর এন টু, নিচে থাকবে হচ্ছে এম এন টু, আর এখানে থাকবে সিও টু, আর এখানেও থাকবে কি সিও টু। এবার আমরা মান বসাই, দেখো আর এন টু এর জায়গায় লিখবো হচ্ছে আমরা ভি এন টু ডিভাইডেড বাই টি এন টু, তার নিচে থাকবে হচ্ছে আর সিও টু, আর সিও টু এর মান একবারে জানা ছিল 33 ইকুয়াল টু রুট ওভার এম সিও টু হচ্ছে 44 আর এম এন টু হচ্ছে 28। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বলে দিতে পারবো হচ্ছে, দেখো এবার কথা হচ্ছে এই ভিএন টু এর মানটা আমাদের বাইর করতে হবে, এটার মান বাইর করতে হবে। আর এইটার মানটা কত, এটার মানটা আমাদের কাছে বলা ছিল কত জানি 5 সেকেন্ড। এখান থেকে 5 বসাই দিলে একবারে ভিএন টু এর মান বের হয়ে আসবে। তাহলে এখান থেকে বলা যাবে ভিএন টু এর মানটা কত। এবং আমাকে একটু বলো কোন এককে আনসার আসবে, আনসারটা কোন এককে আসবে বলো তো? সেন্টিমিটার কিউব এককে। কারণ এইগুলা কি ধরনের সমীকরণ বলো তো? গ্রাহামের সূত্রে যে সমীকরণগুলো দেখতে পাচ্ছ এগুলা, এগুলা কি ধরনের সমীকরণ বলেন? এই সবগুলা সমীকরণ কি ধরনের সমীকরণ? হোমো, শাবাশ, এগুলা সবই হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন। সো এগুলার একক নিয়ে কোনো প্যারা নাই, যেহেতু হোমোজেনাস ইকুয়েশন তার মানে এটা আসছে হচ্ছে আমাদের কোন এককে, এটা আসবে হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব এককে। গেল। অথবা আরেক কাজ করা যেত, সেটা হচ্ছে দেখো একটু বিকল্প, বিকল্প পদ্ধতিতে করলে এই পুরো সমীকরণটা আমরা আরেকবার লিখি আর কি, লিখি মানে কপি করে নিয়ে আসি। এইভাবে তো লিখতাম, লেখার পরে যে কাজটা করতাম এখান থেকে আমরা বের করতাম হচ্ছে আর এন টু এর মানটা কত, আর এন টু এর মানটা বের করতাম। একটু ছোট করে দিই পুরো জিনিসটাকে, বুঝতে সহজ হবে। এখান থেকে আমরা আর এন টু এর মানটা মাথা ঠান্ডা করে বের করতাম। আর এন টু ডিভাইডেড বাই আর সিও টু কত আমাদের 33 ইকুয়াল টু রুট ওভার 44 ডিভাইডেড বাই হচ্ছে 28। এখান থেকে একটু হিসাব করে দেখো তো আর এন টু কত আসে। 44 ডিভাইড বাই 28, এটা রুট আনসার, তারপরে ইনটু 33, তার মানে আসে হচ্ছে আর এন টু আসবে হচ্ছে তোমার 41.37 এত সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটা কিন্তু প্রতি সেকেন্ডের ব্যাপন হার, প্রতি সেকেন্ডে ব্যাপন হবে এতখানি। তারপরে কি করা লাগবে জানো, বলো এরপরে কি করা লাগবে? নূরে রুশনাল, সাবাস, বলতে পারছে, অনেকেই বলতে পারছে ইনটু 5। কারণ প্রতি সেকেন্ডে যদি ব্যাপন হয় এত, তাহলে 5 সেকেন্ডে ব্যাপন হবে কত, জাস্ট 5 দিয়ে গুণ করে দিলে হবে এবং আনসার উইল বি দ্য ভেরি সেম, একই আনসারই আসবে। ওকে, সো বুঝতে পারতেছো, থ্যাংক ইউ। পরের অঙ্কে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের বোর্ডে কোন বোর্ডে জানি আসছে, কোন একটা বোর্ডের কোশ্চেন। বলো যদি কোনো গ্যাস অক্সিজেন অপেক্ষা অর্ধগতিতে পরিব্যাপ্ত হয়, অর্ধগতিতে পরিব্যাপ্ত হয় মানেই হচ্ছে ব্যাপিত হয়, এটার মানেই হচ্ছে ব্যাপিত হয়, ব্যাপন ঘটে অর্ধগতিতে, তবে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। বলো কি হবে এখানে, গিভেন ডেটা কি হবে বলো, গিভেন ডেটা কি? কোন গ্যাস অক্সিজেনের চেয়ে অর্ধগতিতে পরিব্যাপ্ত হয়, তার মানে আর আননোন, এটার ব্যাপন হার হলো অক্সিজেনের যে ব্যাপন হার আর ও টু ডিভাইডেড বাই কি হবে বলতো, 2 হবে। আর ও টু ডিভাইডেড বাই হচ্ছে 2। এই যে এই কথাটা বলতে চাইছে, কোন একটা গ্যাসের ব্যাপন হার হলো, ইকুয়াল টু মানে কি বলতে বলছি, হলো, কোন একটা গ্যাসের ব্যাপন হার হলো অক্সিজেনের যে ব্যাপন হার তার অর্ধেক। বুঝতে পারছো সবাই নাকি, আমার কথা ঠিক আছে তো, নাকি আমি ভুল বলছি?
আচ্ছা, এই যদি হয় তোমাকে বলতেছে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো, অতএব ওই যে তোমার সেই কি বলে, আচ্ছা তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যাবে RO2 ডিভাইডেড বাই হচ্ছে R আননোন, এটার মানে হচ্ছে 2 হয়। এই যে এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে ওটা 2 পড়ে গেল। এটা তোমার গিভেন ডেটা, অতএব কি জানতে চাইছে, অজানা গ্যাসটার আণবিক ভর কত, M আননোন কত। তাহলে এখন R এর সাথে আমার কিসের সম্পর্ক লাগবে, R বাই R ইকুয়াল টু হচ্ছে তোমাদের M বাই M। তারপরের কথা হচ্ছে এখানে একটা রুট থাকবে, R1 থাকলে M1 নিচে থাকে। তো আমরা উপরে রাখবো কোনটাকে বলো তো, উপরে রাখবো হচ্ছে M আননোনটাকে, তাহলে এটার আননোন আসবে নিচে, আর M এটা হবে হয়ে যাবে O2, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে O2। তাহলে এবার মান বসাই, তোমার RO2 বাই হচ্ছে R আননোন হচ্ছে 2 ইকুয়াল টু রুট ওভার M আননোন বাই হচ্ছে 32। তাহলে অতএব M আননোন তো বের করাই যাবে, M আননোন হবে হচ্ছে 4 ইন্টু 32, এটা হচ্ছে আনসার। বুঝছো, 4 ইন্টু 32। অল স্টুডেন্টসদের জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ দেখি কি বলে, টেলিগ্রাম যে কোনো একটাতে প্রবলেম সলভিং গ্রুপ থাকলে ভালো হইতো, কারণ এফবি গ্রুপে প্রবলেম রিলেটেড পোস্ট অ্যাপ্রুভড হইতে অনেক লেট হয় বা অ্যাপ্রুভডই হয় না, মোস্ট অফ দ্য টাইম অনেক প্রশ্ন আনসলভডই থেকে যায়। মেধা বলছো, তুমি খুব ভুল একটা কথা বলছো শোনা। জীবনের যে কোনো প্রবলেম যদি সেটা আসলেই প্রবলেম হয়ে থাকে সেটা সলভ হয়ে যাবে। কোনো মানুষ যখন তার কোনো প্রবলেম সলভ করার কথা ভুলে যায়, এটা আসলে তার কাছে কোনো প্রবলেমই ছিল না। যদি যদি এটা আসলে তার কাছে কোনো গুরুত্বপূর্ণ প্রবলেম হতো, এটা সে মনে রাখতো। আর একটা কথা মনে রাখো, যে কোনো একটা সমস্যা অ্যারাইজ করা মাত্রই, মানে সমস্যা আসা মাত্রই যে সাথে সাথে সলভ হতে হয়, এটা একটা বাজে টেকনিক। এর ফলে যেটা হয়, মানুষের মস্তিষ্ক বা স্মৃতি ধারণ ক্ষমতা ক্ষয়িষ্ণু হয়ে যায়, ওর কোনো কিছু মনে থাকে না। প্রবলেম হইলো, সলভ হয়ে গেল, প্রবলেম হইলো, সলভ হয়ে গেল। ওই মানুষের জীবনে খুব দ্রুতই হতাশা নেমে আসবে। ধৈর্য ধারণ করা শিখতে হয়। প্রবলেম হলে সময়ের সাথে সাথে না নিজেকে মানিয়ে নিতে হয় যে এই প্রবলেম থাকা অবস্থাতেই আমি আর অন্যান্য কাজ করতে পারি, এবং আমি এটা ভুলে যাই না, এবং এটা আমার কাজকে ব্যাঘাত ঘটায় না। এই যোগ্যতাটা অর্জন করা খুব 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 জরুরি। সো তোমার কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম আছে, এর ফলে তুমি ধুমাধুম প্রবলেম সলভ করতেছো। এর ফলে যেটা হবে শোনা, আসলে তুমি মানবীয় গুণটা থেকে বঞ্চিত হচ্ছ। ঠিক আছে, এটা দিনে দিনে গড়ে তুলতে হয় এই 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 অভ্যেসটা। হ্যাঁ, সো এই আর কি, এই কাজটা করো না, এটা ভালো কোনো কিছু না আর কি। চলো, আর আমার ইনবক্সে তোমরা অনেকে অনেক প্রবলেম জানাও, তাদের অনেকেরই প্রবলেম না আমি দেখে ইগনোর করি। কেন, এই প্রবলেম নিজেই পারবে, ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে থাকতে হবে। কিন্তু সেই অবস্থায় যারা কেউ মানে ধরো বিরক্ত হয়ে যাও, বা ধরো আমার উপরে চেতে যে আমারে ব্লক করে দিলা, দেখ তুই যে আমার উত্তর দিলি না, তোরে ব্লক করে দিলাম, আমার কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয়েছে তোমার। ইউ জাস্ট কিপ অন থিঙ্কিং, সবসময় নিজেকে প্রেশারাইজ করবা, আশেপাশের মানুষকে না, আশেপাশের মানুষকে না, কোনো লাভ নাই। নিজের ভিতর থেকে সব বের করার চেষ্টা করো। এই আর কি। এজাজ আহমেদ স্যার, একটা প্রশ্নের উত্তর দেন, হায়ার ম্যাথ অপশনাল নিলে কি বুয়েটে পড়া যাবে? যাবে, যাবে, তুই বুয়েটে চান্স পাইলেই পড়তে পারবি। আচ্ছা, এবার আসো পরের একটা প্রশ্ন। এটা বুয়েটে আসা একটা অঙ্ক। তোমাকে কি বলেছে দেখো, একটি অজ্ঞাত গ্যাসের, বুয়েটে না কুয়েট বা রুয়েটে খেয়াল নাই, একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.9 গুণ। এর মানে কি, কোন একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, তাহলে আর আননোন হলো, অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার হলো, এই যে ইকুয়াল টু মানেই মুখ দিয়ে উচ্চারণ করবা হলো। আচ্ছা, অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার হলো অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.9 গুণ। তার মানে কি লিখবো, আর অ্যামোনিয়া যেটা ছিল তত এর 2.9 টাইমস। বুঝিয়াছো? আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হলো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, আর আননোন ডিভাইডেড বাই আর অ্যামোনিয়া, এটা হচ্ছে কত আসে তোমার, 2.9 আসে। ভালো কথা। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত, তার মানে কি জানতে চাইছে, অতএব এম আননোন যেটা ছিল অজ্ঞাত গ্যাস, তার আণবিক ভরটা কত আসলে। তাহলে আমরা কিভাবে করতে পারি, চলেন। সেটা হচ্ছে আমরা এক পাশে লিখবো আর বাই আর, এক পাশে লিখবো হচ্ছে এম বাই এম। এম কি করে, এম থাকে বোরকার ভিতরে। এখন যদি তুমি এখানে 1 লেখো তাহলে এখানে তো 1 আসবে। সো আমি এখন লিখবো হচ্ছে যেটা আর আননোনটা লিখবো উপরে, তাহলে এম আননোনটা যাবে নিচে, আর আর অ্যামোনিয়া লিখবো নিচে, তাহলে এম অ্যামোনিয়া যাবে উপরে। এরপরে মান বসাই দিলেই কাজ শেষ। এই পুরোটার মান হচ্ছে 2.9 ইকুয়াল টু রুট ওভার এম অ্যামোনিয়া তো 17
ডিভাইডেড বাই এম আননোন বাইট করতে হবে। এই পারা যাবে তো নাকি? এই যে এম আননোন, এইটাই হচ্ছে তোমার আনসার। বুঝিয়াছো? ওকে, চলো। জি হুজুর, একজন বললো জি হুজুর। আচ্ছা, এবার আসো তো বন্ধু, এই অঙ্কটা কি বলছে? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 99.99 কিলো প্যাসকেল চাপে, ওরে বাবা তাপমাত্রা চাপ দিছে, একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে 5 মিনিটে এত ডেসিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়েছে। তার মানে এই যে টাইমটা তোমাকে দিছে, এই টাইমটা কিন্তু অ্যামোনিয়ার টাইম। টাইম রিকোয়ার্ড ফর অ্যামোনিয়া এটা হচ্ছে 5 মিনিট, থাকুক মিনিট এককে সমস্যা নাই। আর ভলিউম অফ অ্যামোনিয়া এটা হচ্ছে 12.5 এত লিটার, ডেসিমিটার কিউব মানে লিটার। নির্গত হলে ওই একই সময়ে, টাইম কোনো কাজে লাগতেছে না, দেখছো? এবার বলছি কি একই সময় মানে টাইম তো কনস্ট্যান্ট, টাইমের কোনো কাজ নাই। একই সময় ওই ছিদ্র দিয়ে একই অবস্থায় মানে টেম্পারেচার প্রেসার নিয়ে কোনো কাজ নাই। আচ্ছা, একই অবস্থায় কি পরিমাণ H2S গ্যাস নির্গত হবে, মানে ওই জায়গাটাতে যদি আমি অ্যামোনিয়া গ্যাস না রেখে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস রাখতাম, তাহলে সেটা কি পরিমাণে ব্যাপিত হইতো। তার মানে কি জানতে চাইছে? ভলিউম অফ H2S এটা ইকুয়াল টু হোয়াট? তোমরা কি আমার কথা বুঝিয়াছো? ওকে, তাহলে এখন বলো আমাদের কাছে গিভেন ডেটা কি? ভলিউম নিয়ে এক সাইডে কাজ করতে হবে, তাহলে এক পাশে থাকবে হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই ভি, আর এক পাশে কি থাকবে বলেন? আর এক সাইডে কি থাকবে? এক পাশে থাকবে ভি বাই ভি, আর এক পাশে কি থাকবে? টি, টাইম। টাইম তো আমার কাছে জানা নাই, বরং টাইম তো কনস্ট্যান্ট এই জায়গায়, এম এম থাকবে। এম থাকবে, কেন এম থাকবে? কারণটা হচ্ছে এখানে যে গ্যাস দুইটা বলছে, দুইটারই তো নাম বলছে অ্যামোনিয়া আর H2S, এই দুইটা তো আণবিক ভর আমার জানাই আছে। এখন কথা হচ্ছে এম এর উপরে কি থাকে মনে আছে? রুট থাকে। সো তারপরে এবার সূত্র কেমনে চিন্তা করবা দেখো, যার ভর বেশি তার কি বেশি আয়তন ব্যাপিত হবে নাকি কম? যে ভারী গ্যাস তার কি বেশি আয়তন ব্যাপিত হবে নাকি কম আয়তন, বলেন তো? কম। তাহলে এম যদি বেশি হয় ভি হবে কম, তাহলে হয়ে গেল তো। এখানে ভি1 লিখলে এম1 আসবে নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো একজন বেশি হলে একজন কম হয়, তাহলে ভি1 উপরে গেলে এম1 আসবে নিচে। বুঝছো ভাই? এই সূত্রগুলো আমি এমনি প্রমাণ করি মুখে মুখে, আর সূত্রের মূল প্রমাণ ম্যাথমেটিক্যাল প্রমাণ তো আমি দেখাই দিলাম। তো কেউ তোমাকে আটকাইতে পারবে না, কেউ তোমাকে ম্যাথমেটিক্যালি দেখাইতে বললে তুমি তাও প্রমাণ করতে পারবা, ইনস্ট্যান্ট করে দিতে বললে তুমি তাও প্রমাণ করতে পারবা। কন্ট্রোল মাইনাস। আচ্ছা হ্যাঁ, প্লাস। এখন কথা হচ্ছে দেখো আমরা এখানে কি করব, ভি অফ H2S বের করতে হবে। তাহলে আমি উপরে লিখবো হচ্ছে H2S, ভলিউম অফ H2S উপরে লিখবো, তাহলে VH2S, এখানে থাকবে MH2S, এখানে থাকবে ভলিউম অফ কি অ্যামোনিয়া, এখানে থাকবে এম অফ অ্যামোনিয়া। তাহলে মান বসাই এবার। ভলিউম অফ H2S কত এটা আমরা বাইর করতে চাই। ভলিউম অফ অ্যামোনিয়া কত ছিল? 12.5 ইকুয়াল টু রুট ওভার এম অফ অ্যামোনিয়া হচ্ছে 17, আর H2S এর কত হবে? 32 আর 2 34, 34। দ্যাটস ইট, ডান। এ পারবি তো নাকি ভাইরে ভাই? প্রতিটা অঙ্ক কেমনে কেমনে করাই দিতেছি, এগুলো করাইলে তো ভালো না, কনসেপ্ট শিখলেই হয়ে হয়ে যায়। আচ্ছা তারপরে আসো, এই একটা ঘোড়ার ডিম দিছে, একটা সৃজনশীল প্রশ্ন, কোন একটা বোর্ডে আসা প্রশ্ন। তোমাকে কি বলছে? একই তাপমাত্রা ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে। এখানে হচ্ছে ধরো এ গ্যাস, আর এখানে আছে হচ্ছে বি গ্যাস, এখানে আছে 0.5 গ্রাম, এখানে আছে 0.6 গ্রাম। এত চাপ এত আয়তন, এত চাপ এত আয়তন, তাপমাত্রা দুইটারই কত দিচ্ছে? 25 ডিগ্রি সেলসিয়াস। বলো কেমনে করবা, তাড়াতাড়ি বলো। ব্যাপন হার বেশি হবে কার? যার মোলার ভর বেশি তার ব্যাপন হার বেশি। আমার কথা কি বুঝছো? যার আণবিক ভর বেশি বা মোলার ভর বেশি তারই তো ব্যাপন হার বেশি। তাহলে যে কাজটা করা লাগবে, দুইটা গ্যাসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি তুমি মোলার ভরটা বাইর করো, তাইলে করা যাবে আর কি। হ্যাঁ, এম লাগবে। HM আরিফ বিল্লাহ, হ্যাঁ ও ধরতে পারছে যে যার এম বেশি তার ক্ষেত্রে হবে। তাহলে আমরা কি লিখবো? এ গ্যাসের ক্ষেত্রে, এ এ আস্তে, এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা করব, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে মান বসাও, প্রেসারের মান কত? 750 মিলিমিটার। এখানে কি 750 লিখবো নাকি অন্য কিছু লিখবো বলো তো? 750 কি থাকবে নাকি অন্য কিছু? কনভার্ট করতে হবে? আচ্ছা, ইয়ামিনুল হুদা সাবাস। 750 ডিভাইডেড বাই হচ্ছে 760 ইনটু ভি এর মান কত? ভলিউম হচ্ছে 300 মিলিলিটার আছে এখানে,
তাহলে 300 না লিখে লিখবো 0.3, কারণ প্রেসারটা অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে লিটারে নিলাম। ডাব্লিউ এর মানটা কত? ডাব্লিউ ছিল 0.5, আর এমটা আমরা বাইর করব, তাহলে এটার নাম দিলাম এম এ ইনটু আর এর মান লিখবো কত? 0.0821, আর টেম্পারেচার লিখবো কত? এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে এম এ এর মানটা। এম এ ইকুয়াল টু কিছু একটা আসবে, আমি জানি না, তোমরা একটু করে দেখো কত আসে। আমি এর মধ্যে একটু অন্য কাজ করি, এই পুরো জিনিসটাকে একটু ছোট করে ফেলি, এত বড় করে লিখলে জায়গা হবে না। আচ্ছা ধরো এই যে ছোট করে লিখলাম, হইলো? তোমরা একটু বের করো এখানে কত আসে। তারপরে এবার আমরা বি গ্যাসের ক্ষেত্রে চলে যাই। ধরো এখানে করলাম বি গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাস বাদ দিয়ে এখানে হবে বি গ্যাস। বি গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এমবি। ও অনেক কিছুই মোছা লাগবে, ওটার চাপ ছিল 770, ঠিক আছে। তাহলে 770 ইন্টু ভলিউম হচ্ছে কত? 400 মিলিলিটার। 400 তো লেখা যাবে না, লিখতে হবে 0.4 ইকুয়াল টু ডাব্লিউ এর মানটা কত? 0.6 ডিভাইডেড বাই হচ্ছে এমবি ইন্টু 0.0821 ইন্টু টেম্পারেচার 298 কেলভিন। এখান থেকে এমবি কত আসে দেখো, এমবি কত বলো? এম এ কত? 41। এই তোরা তো এই উপর দিকে আনসার দেখি কি লিখছে। অশিক্ষিত গুলো নিয়ে হয় না রে, একজনও উত্তর ঠিক মতো এইগুলো সবগুলোর কমেন্ট বন্ধ করতো, বলদ ছলদ নিয়ে বসছি। নতুন কিছু জিনিস শিখাইতে চাইছিলাম, কেউ হেল্প করতেছে না, নতুন শেখা লাগবে না। কয় 760 দিয়ে ভাগ কেন? এইটা কোনো কথা হইলো? এতদিন পরে এই কথা বলতেছে। তাহলে এটা আসছে হচ্ছে 41.32। একক থাকবে, এটার একক হবে হচ্ছে গ্রাম পার মোল। আর এখানে কি আসে? 0.0821 ইন্টু 298 ইন্টু 0.6 ইন্টু 760 ডিভাইডেড বাই হচ্ছে 770 বা হচ্ছে আবার 0.4, এটা আসে হচ্ছে 36.22 তো গ্রাম পার মোল। 0.5 into 0.022 298 বাই 0.3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে কি লেখা লাগবে? এরপরে লেখা লাগবে যেহেতু এম বি ইজ লেস দেন এম এ, অতএব কোনটার ব্যাপন হার বেশি হবে? তাহলে রেট অফ বি উইল বি গ্রেটার দেন রেট অফ এ। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। শেষ, যে বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। কমেন্ট বন্ধ করো নাই? আচ্ছা তারপরে আসো, পরের অংশটা আবার কি বলছে? পরের অংশটা আবার বলছে হচ্ছে স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? এটা কোন সূত্র দিয়ে বের করতে হবে? দুইটা গ্যাসকে মিক্স হইতে দিলে যে চাপ হবে সেটা কেমনে বের করব? সেটা হচ্ছে আমাদের পিভি সরি P1 V1 ইকুয়াল P1 V1 প্লাস হচ্ছে P2 V2 ইকুয়াল টু হচ্ছে P ইনটু V1 প্লাস হচ্ছে V2। নিজেরা পারবা, এই তো এখান থেকে যে পিটা বের হবে সেটা হচ্ছে আনসার। সো এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে, সৃজনশীল প্রশ্ন একসাথে, বিভিন্ন কনসেপ্টের অঙ্ক একসাথে করা আর কি। ওকে, ওদের ক্লাস শেষ কয়টায় জানো? 8টায়। আচ্ছা তাড়াতাড়ি দেখো, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে 80 সেকেন্ড। তাহলে এই অঙ্কটা কিন্তু আগে বলে দেই, এটা কিন্তু বুয়েটে আসা অঙ্ক, এবং এই অঙ্কটা একবার না আমাদের বছরের পরীক্ষা আসছিল কয়েকবার, মানে বোর্ডে আসা প্রশ্ন আর কি এটা। তো ভালো করে একটু দেখো। ওকে, কোন একটা পাত্রের মধ্যে অক্সিজেন গ্যাস ভর্তি, পুরো অক্সিজেন গ্যাস ভর্তি, এটাকে যদি ফুটা করে দেই আমরা, ফুটা করলে ওই অক্সিজেন ব্যাপিত হইতে সময় লাগছে কত আমাদের? 80 সেকেন্ড।
তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে TO2, টাইম রিকোয়ার্ড ফর অক্সিজেন, এটা হচ্ছে 80 সেকেন্ডস। এবং একই অবস্থায় সমান আয়তনে 20% ওজন মিশ্রিত অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে 84 সেকেন্ড। এখন কিন্তু এর মধ্যে অক্সিজেন ছিল, কিন্তু তার ধরো এই 20% জায়গার অক্সিজেন তুমি বের করে দিছো, বা 20% অক্সিজেন এখান থেকে বের করে দিছো, বের করে দিয়ে এখানে কি ঢুকাইছো? এখানে ঢুকাইছো একটা অজানা গ্যাস, বা সেই গ্যাসটা হচ্ছে ধরে নাও ওজন, ওরা যেহেতু নাম বলে দিচ্ছে ওজন গ্যাস ঢুকানো হয়েছে। সেই যে মিক্সচারটা, সেই মিক্সচারটা বের হইতে সময় লাগছে 84 সেকেন্ড। তার মানে এটাকে কি আমরা কি বলবো? টি ওজন নাকি টি আননোন, কোনটা? একটু ওপেন করো তো দেখি। এই টাইমটাকে আমরা কি বলবো? এটা কি ওজন গ্যাসের জন্য সময় লাগছে নাকি আননোন বলবো? আচ্ছা, আসলে এটাকে ওজনেরও বলা যাবে না, আননোনেরও বলা যাবে না, এটাকে বলতে হবে টি মিক্স, টি মিক্সচার। মিক্সচার গ্যাসের জন্য সময় লাগছে 84 সেকেন্ড। এরকম বলার কারণটা কি? কারণটা হচ্ছে যখন তুমি গ্যাস দুইটাকে মিশাবা, তখন গ্যাস দুইটা কি ওজন এক পাশে বসে থাকবে আর অক্সিজেন এক পাশে বসে থাকবে? আনসার হচ্ছে না। দুইটা গ্যাস মিশাইলে তারা পারফেক্ট প্রপোর্শনে মিশে যায়। ওই গ্যাসের পাত্রের সমস্ত জায়গায়, এই মাথা থেকে ও মাথায়, পুরো জায়গাটাতে 80-20 রেশিওতে অক্সিজেন আর ওজন মিশে গেছে। সো যখন তুমি পাত্রে যে কোনো এক জায়গায় ফুটা করে দিবা, সেখান থেকে কিন্তু শুধু অক্সিজেন বের হবে বা শুধু ওজন বের হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওইখান থেকে একই রেশিও মেনে অক্সিজেন এবং ওজন গ্যাস বের হইতে থাকবে। আমার কথা কি বুঝিয়াছো? সো এই টাইমটা লাগছে কিন্তু শুধু ওজনের জন্য তাও না, শুধু অক্সিজেনের জন্য তাও না, এইটা হচ্ছে দুইটা গ্যাসের মিশ্রণ একসাথে বের হইতেছে। ওদের কি কমেন্ট অন আছে? তো অন করো, আরে কথা বলতেছি তো। তাহলে এই টাইমটা লাগছে কিন্তু মিক্সচার গ্যাসের জন্য, বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে মিক্সচার গ্যাসের জন্য 84 সেকেন্ড টাইম লাগছে। এখন তোমরা একটু বলতে পারবা যে কেন টাইমটা একটু বেশি লাগলো এবার? আগে 80 সেকেন্ড টাইমের মধ্যে অক্সিজেন চলে যাচ্ছিল, কেন এখন একটু টাইম বেশি লাগতেছে বলো তো? এম একটু বেশি, অক্সিজেনের চেয়ে ওজনের ভর একটু বেশি, এই কারণে একটু বেশি সময় লাগছে। ভর বেড়ে যাওয়ার কারণে, ধরো তোমরা সব চিকনা চিকনা পোলাপান ছিল একটা ক্লাসরুমের মধ্যে, ওদেরকে বের হয়ে যেতে বলছি, সময় লাগছে 80 সেকেন্ড। এখন তোমাদের মধ্যে 20% ছেলে আমি বের করে নিয়ে ওখানে একটু ভারী ভারী কিছু পোলাপান ঢুকাইছি, তাহলে এইবার তো ওই মোটা ছেলেগুলো বের হইতে যায় তো দরজার মধ্যে একটু আটকায় যাবে, তাই না? তো তখন একটু টাইম বেশি লাগছে, আর কিছু না আর কি। আচ্ছা, এখন তোমাকে বলতেছে ওজনের আণবিক ভর নির্ণয় করো। তার মানে কি জানতে চাইছে জানো? অতএব এম অফ O3 এটা কত, নাকি এম অফ মিক্স কত, কোনটা জানতে চাইছে? ডেফিনেটলি তারা জানতে চাইছে, কিন্তু স্পষ্ট করে বলছে যে ওজনের আণবিক ভর কত, মিক্সচার গ্যাসের আণবিক ভর জানতে চায় নাই। ঠিক আছে? আচ্ছা, এবার একটা মজার জিনিস শোনো, সেটা হচ্ছে এম যেটা মিক্স, সেটাকে আমরা কি বলতে পারি জানো? এম মিক্স কথাটার মানে কি? যে মিশ্র গ্যাসটা আছে সেই মিশ্র গ্যাসের মোলার ভর। এম মানে কিন্তু আমি প্রথম থেকে বলতেছি আণবিক ভর না। যদি এম মানে আণবিক ভর ভাবো, তাহলে কিন্তু এই অঙ্কটার সমাধান করা সম্ভব না। কিন্তু এম মানে যদি মোলার ভর ধরো, তাহলে কিন্তু এই অঙ্কের সমাধান করা সম্ভব। কিভাবে সম্ভব দেখো, মোলার ভর মানে হচ্ছে কি যে কোনো জিনিসের 1 মোলের ভর। সো ওই যে মিশ্রিত গ্যাস, ওই গ্যাস মিশ্রণে তুমি 1 মোল বের করে নিয়ে আসো। 1 মোল বের করে নিয়ে আসলে তার মধ্যে 80% অণু থাকবে হচ্ছে কার বলতো? অক্সিজেনের। আর 20% অণু থাকবে হচ্ছে ওই ওজনের। তাহলে আমি বলতে পারি যে এম মিক্স ইজ নাথিং বাট দ্য সামেশন অফ MO2 এর কত পার্সেন্ট জানো? 0.8, মানে 80%, যোগ এম অফ যে ওজন তার হচ্ছে 20%। 20% মানে 0.2। এই দুইটার যোগফল হচ্ছে এম মিক্স। তোমরা কি আমার কথা বুঝছো? দ্যাট ইজ নাথিং বাট এ কম্বিনেশন অফ ওজন অ্যান্ড অক্সিজেন। যেখানে অক্সিজেন আছে 80%, দ্যাটস ওয়াই ওই 1 মোলের মধ্যে 80% ভর হবে হচ্ছে অক্সিজেনের মোলার ভর, আর 20% ভর হবে হচ্ছে ওজনের মোলার ভর, এই দুইটার যোগফল। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, এক পাশে রাখবো হচ্ছে M/M, আর আরেক পাশে থাকবে কি আমাদের T/T। এখন এম এর উপরে তো আবার রুট থাকে। তারপরে চিন্তা করো, যার ভর বেশি, যার ভর বেশি তার কি টাইম বেশি লাগবে নাকি কম লাগবে বলো? যার ভর বেশি তার কি সময় বেশি লাগে নাকি কম লাগে? বলেন, বেশি লাগে। তাহলে এম যদি এখানে 1 হয়, তাহলে এখানে 1 হবে, এখানে অন্য জিনিস হবে আর কি। তাহলে আমরা উপরে কি লিখবো? উপরে লিখবো হচ্ছে এম মিক্স। তাহলে এখানে থাকবে হচ্ছে টি মিক্স, এখানে থাকবে হচ্ছে O2, এখানে থাকবে হচ্ছে O2, রুট ওভার এম মিক্স মানে কত? এম মিক্স মানে হচ্ছে MO2 মানে 32 × 0.8 যোগ MO3 ইন্টু হচ্ছে 0.2।
ডিভাইডেড বাই MO2 কত, এটা হচ্ছে 32, ইকুয়াল টু হচ্ছে টি মিক্স কত, টি মিক্স হচ্ছে 84, আর TO2 কত, TO2 হচ্ছে 80। এখান থেকে তোমরা বের করে ফেলতে পারবা MO3 টা কত। বুঝিয়াছো ছোট বন্ধুরা? টি মিক্স মানে মিশ্র গ্যাসের বের হইতে যে সময়টা লাগছে, মিশ্র গ্যাসের বের হইতে সময় লাগছিল 84 সেকেন্ড, ওটাকে এখানে বসানো হয়েছে এই যে এখানে। আচ্ছা, তারপরে চলো, এটা একটা ভুল অঙ্ক, এটা তোমাদের বইতে আছে, আমি বলে দেই এটা একটা ভুল অঙ্ক, এটা কেটে দিচ্ছি। মানে এই অঙ্কের সমাধান যে বইতে করছে এটা ভুল করছে। কেন ভুল করছে হালকা একটু ক্লু দেই, তোমরা একটু অঙ্কটা নিজেরা দেখবা আর কি, পুরা কেটে দিলাম না, জাস্ট তুলে দিলাম, হুবহু বই থেকে তোলা হয়েছে। ব্যাপারটা ভালো করে বোঝো, সেটা হচ্ছে এই অঙ্কের সমাধান লাগবে না, বাট জাস্ট অঙ্কটা যে ভুল এটা বোঝো। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার অঞ্চলে আয়তন হিসাবে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন আর প্রায় 1% কার্বন ডাই অক্সাইড উপস্থিত। হাইড্রোজেনের তুলনায় বায়ুর ঘনত্ব নির্ণয় করতে বলছে, ঘনত্ব ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব বাইর করতে বলছে, বায়ুর কার্যকর আণবিক ভর নির্ণয় করো অমুক তমুক। এখানে একটা জিনিস দেখো, নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব লেখছে, ওই ঘনত্বের মানগুলোকে বাষ্প ঘনত্ব দিয়ে কাজ করছে। আমার কথা কি বুঝছো? অঙ্কটা একটু পুরোটা পড়ে দেখবা। সেটা হচ্ছে যে কোনো গ্যাসের আণবিক ভরের সাথে তার বাষ্প ঘনত্বের সম্পর্ক আছে। তোমাদেরকে আমি যেটা শিখাইছিলাম অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত মনে পড়ে? 3টা অনুসিদ্ধান্ত দেখাইছিলাম, কিন্তু যেটা বাংলাদেশের কোনো বইতে নাই, কোথাও নাই, আমি তোমাদেরকে দেখাইছিলাম, কারণ ওইটা আমাদের সময়কার 9-10 এর বইতে ছিল। এরা করছে কি, সেই ঘনত্ব আর বাষ্প ঘনত্বের কনসেপ্ট জগা খিচুড়ি পাকায় একবারে গিলে খাইছে। সো নিজেরা একটু পড়ে দেখবা যে এর মধ্যে কি পরিমাণে গোজামিল মারছে আর কি। ঠিক আছে, বোঝো যে তোমাদের বইগুলার যে অবস্থা, আল্লাহ। যাই হোক, ওই অঙ্ক লাগবে না, বুলশিট। এবার আসো, পরে একটা অঙ্ক বলছে, একটি 125 সেন্টিমিটার দীর্ঘ কাঁচনলের বাম দিকের মুখে HCl সিক্ত তুলা 5 সেন্টিমিটার এবং ডান দিকের মুখে অ্যামোনিয়া সিক্ত তুলা 5 সেন্টিমিটার করে একই সময় প্রবিষ্ট করানো হলো। মানে একটা ছবি আঁকা লাগবে আমাদের, সোজা কথা ভাই, একটা ছবি আঁকি চলো। একটা 125 সেন্টিমিটার লম্বা টিউব, সেই টিউবের দুই মাথা দিয়ে তুমি কিছুটা তুলা ঢুকাইছো, এই মাথা দিয়ে কিছুটা তুলা ঢুকাইছো, এই মাথায়ও কিছুটা তুলা ঢুকাইছো। এই যে প্রবিষ্ট করানো মানে ঢুকানো, কতখানি করে ঢুকাইছো সেটাও বলে দিছে। সেটা বলছে হচ্ছে 5 সেন্টিমিটার করে, তার মানে এইখান থেকে এইটুকু এবং এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 cm, এইটাও হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, বাম দিকের মুখে HCl সিক্ত তুলা, তাহলে এখানে ছিল HCl সিক্ত তুলা, সিক্ত মানে ভেজানো, আর এখানে ছিল হচ্ছে অ্যামোনিয়া সিক্ত তুলা, প্রবিষ্ট করানো হলো, প্রবিষ্ট মানে প্রবেশ করানো হলো। এবার বলতেছে বাম দিক থেকে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখা যাবে। এই অঙ্ক 9-10 করছো তোমরা, জাস্ট আমি একটু বড় ক্লাসের অঙ্ক দেখাচ্ছি যে এখানে আসলে ঘটনাটা কি ঘটে। দেখো, সেটা হচ্ছে হবে কি, এইখান থেকে HCl ব্যাপিত হওয়া শুরু করবে, এদিকে যাবে, আর এই দিক থেকে হচ্ছে তোমার অ্যামোনিয়া ব্যাপিত হওয়া শুরু করবে। এবং তোমরা আমাকে একটু বলো, কে বেশি ব্যাপিত হবে, HCl বেশি ব্যাপিত হবে নাকি অ্যামোনিয়া, বলেন তো? অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়া হচ্ছে হালকা। সো আমরা বলতে পারি অ্যামোনিয়া যতক্ষণে তোমার HCl এর বাড়ির কাছে চলে আসবে, বুঝছো, এর কাছাকাছি চলে আসবে, ততক্ষণে ও কেবল বাসা থেকে বাইরে হইতেছে, এরকম একটা অবস্থা। এই যে, তাহলে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে এইখান থেকে যে এই ডিস্টেন্সটা, সরি, এইখান থেকে যে এই ডিস্টেন্সটা, এইটুকুকে কি নাম দেওয়া যায়? এইটুকুকে নাম দেওয়া যায় হচ্ছে এক্স অফ HCl, কারণ এটি হচ্ছে HCl দৌড়াইছে। আর এইখান থেকে যে এই দূরত্বটা, এটাকে আমরা নাম দিব এক্স অফ অ্যামোনিয়া। তোমরা কি আমার কথা বুঝিয়াছো যে অ্যামোনিয়া ব্যাপিত হয়েছে এতখানিক আর HCl ব্যাপিত হয়েছে এতখানিক? ঠিক আছে তো? আচ্ছা, এখন কথা হচ্ছে বাম দিক থেকে কত দূরত্বে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখা যাবে, মানে কোনটা জানতে চাইছে, এক্স অফ HCl নাকি এক্স অফ অ্যামোনিয়া? বলো তো, কোনটা বের করতে বলছে, এক্স অফ HCl নাকি এক্স অফ অ্যামোনিয়া? HCl এরটা, তাহলে এইটা ইকুয়াল টু হোয়াট? তাহলে আমি এক্স অফ অ্যামোনিয়াকে কি বলতে পারি, এটা ইকুয়াল টু, বলো তো কত মাইনাস এক্স অফ HCl হবে? এইটাকে কিন্তু লেখা যায় একটা মজার জিনিস, সেটা হচ্ছে টোটাল লেন্থ, টোটাল টিউব লেন্থ ছিল 125, সেখান থেকে কিন্তু 10 বাদ দিয়ে কথা বলতে হবে। 115, 125 মাইনাস না, এখানে কিন্তু লেখা লাগবে হচ্ছে
115 মাইনাস হচ্ছে এক্স অফ এইচসিএল, এইটা বলা লাগবে। এটা একটু ভালো করে বোঝো, বোঝো কিনা দেখো। 115 নিয়ে কেন কাজ করছি বুঝছো তো? এই 5 সেন্টিমিটার করে কিন্তু ব্যাপন ধরা যাবে না, এখানে ব্যাপন হচ্ছে না, ব্যাপন শুরু হয়েছে হচ্ছে এইখান থেকে ফাঁকা জায়গাটায়। সো টোটাল 125 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বাদ দিয়ে কাজ করতে হবে কিন্তু। আচ্ছা বুঝতে পারছো, গুড। তাহলে এখন আমরা যেটা লিখবো, এক পাশে লিখবো হচ্ছে এক্স বাই এক্স, কারণ এক্স এর মানটাই আসলে বের করতে বলছে। ডেফিনেটলি এক পাশে এক্স বাই এক্স নিতে হবে, আরেক পাশে কি থাকবে বলো? কি বাই কি লিখবো আমরা? ব্যাপন হার, তাদের আর কি জানা আছে আমাদের বলো? এম বাই এম, সাবাস। তাহলে আরেক পাশে থাকবে এম বাই এম। এখন কথা হচ্ছে এম এর উপরে একটা বোরকা থাকবে, রুট বসাই দেওয়ার পরে দেখো যার ভর বেশি তার কি বেশি দূরত্ব মানে দৌড়ানো লাগবে, দৌড়াইতে পারবে নাকি কম দূরত্ব? ভর যদি বেশি হয় তাহলে কি কম দূরত্ব দৌড়াবে না নাকি? কম দূরত্ব দৌড়াবে। তাহলে এখানে 1 হলে আমার 1 আসবে নিচে। এখন আমি এক্স অফ এইচসিএল টা রাখবো উপরে, কারণ ওইটার মানই বের করতে চাই। তাহলে এম অফ এইচসিএল যাবে নিচে, আর এখানে আসবে হচ্ছে অ্যামোনিয়া, আর এখানে আসবে হচ্ছে অ্যামোনিয়া। বুঝিয়াছো আমার কথা? তাহলে এবার এক্স অফ এইচসিএল এর জায়গায় কি রাখতেছি? এক্স অফ এইচসিএল রেখে দিচ্ছি। নিচে যাবে হচ্ছে আমার এক্স অফ অ্যামোনিয়ার জায়গায় আমি লিখবো 115 মাইনাস হচ্ছে এক্স অফ এইচসিএল ইকুয়াল টু রুট ওভার, এখানে থাকবে কত 17 মাইনাস হচ্ছে 36.5। তাহলে এখান থেকে তোমরা ইজিলি এক্স অফ এইচসিএল এর মান বের করতে পারবো। ওইটাই হচ্ছে আনসার। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? এখন তোমাদেরকে যদি আমি একটা কমপ্লেক্স প্রবলেম দেখাই, যেটা হচ্ছে ধরো এই টাইপের, উঠ বেটা, এই যে এই টাইপের একটা প্রবলেম ধরো দেখাইলাম। তোমাকে বললাম এই মাথায় হচ্ছে তোমার ছিল অ্যামোনিয়া সিক্ত তুলা, আর এই মাথায় ছিল হচ্ছে এইচসিএল সিক্ত তুলা, একটা কোনক কোনক আকৃতির একটা টিউব, একটা 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 এরকম সোজা না। বলছিলাম কি এটা আগে কখনো? বলি নাই? আচ্ছা, এখন তোমাকে বললাম এই টিউব দুইটার যে মিড পয়েন্ট, ধরো মিড পয়েন্ট এটা, তো গ্যাসটা কি মিড পয়েন্টে মিলিত হবে নাকি হবে না বলো? এই অবস্থা যদি থাকে, একই সময় এরকম তুলা প্রবেশ করানো হইলো, মিলিত হবে না। কেন মিলিত হবে না? কারণ অ্যামোনিয়ার এই সাইডে ছড়াচ্ছে সে কম, দুই সাইডে ছড়াচ্ছে কম, কিন্তু এইচসিএল ছড়াচ্ছে বেশি। সো এইচসিএল দৌড়াবে সামনে কম, আর এইচসিএল তো ন্যাচারালি সামনে দৌড়ায় কম, তাই না? তার মানে গ্যাস দুইটা মিলিত হবে কোথায় জানো? গ্যাস দুইটা মিলিত হবে অলমোস্ট অলমোস্ট এইচসিএল এর ঘরের বাইরে। এইচসিএল কেবল ঘরের তে বাইরে হইছে যে বন্ধু ঘুরে আসি, আর আইসাই দেখে অ্যামোনিয়া গ্যাস চলে আসছে, এই জায়গাটাতে তাদের মিলন পাওয়া যাবে, সামথিং লাইক দ্যাট। বুঝছেন আমার কথা? এইচসিএল এর বাসার গেটে এইচসিএল বাইরে বলবে, ও বন্ধু চলে আইসো, আয় আল্লাহর কসম বাইরে হইতেছিলাম, জুতা ফুটতেছি, সাই দেখ জুতা ফুটতেছি। বুঝেছো? আচ্ছা, এখন কথা হইতেছে এই এই টাইপের অঙ্কের ক্ষেত্রে গরু ছাগলেরা এরকম করবে, কি করবে জানো নি কোনো? তোমাকে তো এক্স বাইর করতে বলছে যে কত দূরে মিলিত হবে, তো লিখবে এক্স বাই এক্স ইকুয়াল টু লিখবে হচ্ছে কি লিখবে জানো? এম বাই এম। তারপর এম এর উপর রুট দিবে, অমুক তমুক করবে। এই যে করছে, এই পুরো জিনিসটা ভুল হয়েছে, জানো নি কোনো? এটা হয় নাই। এখানে কি করতে হবে বলেন? ভি, ইয়েস, ভলিউম নিয়ে কাজ করতে হবে। তাহলে কি কি লিখবো জানো? রুট ওভার এম বাই এম তো থাকবে এক পাশে, বুঝলাম, আর এক পাশে কি থাকবে বলেন? ভি বাই ভি থাকবে। এইখানে এরিয়াটা কনস্ট্যান্ট না, ক্ষেত্রফলটা ক্রমাগত বাড়তেছে বা কমতেছে, মানে মোট কথা এরিয়াটা কনস্ট্যান্ট না। একজনের জন্য যে ক্ষেত্রফল দেওয়া হয়েছে আরেকজনের জন্য অন্য ক্ষেত্রফল দেওয়া হয়েছে। এবং এই অঙ্কটা খুবই সুন্দর, এই টাইপের অঙ্ক আমরা অ্যাডমিশনের সময় করব, যার বেসিক ভিত্তি কিন্তু এখান থেকে আসতেছে। বুঝছো? অ্যাডমিশনের সময় তোমার আমি ওই প্রমাণ করতে বসাইতে পারবো না যে কেন এই অঙ্কের ক্ষেত্রে ভি বাই ভি করলাম আর ওই অঙ্কের ক্ষেত্রে এক্স বাই এক্স দিয়ে করে ফেলছি একবারে। ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট ইউ কল বেসিক। তোমরা যারা অ্যাডমিশনের জন্য পাগল হয়ে যাও, ওরে বাবা আমি বুয়েটে চান্স পাইতে চাই, তাহলে আমি প্রথম থেকে কিভাবে পড়বো? এই যে এভাবে পড়বা, আর কিছু না। তোমাকে অ্যাডমিশনের অঙ্কটা করতে হবে না, বাট ওই অঙ্কটা যে ডিফারেন্ট হবে সেটার ভিত্তিটা তোমাকে এই একাডেমিকে পোক্ত করে যেতে হবে, যে কেন একাডেমিকের এই বাচ্চা অঙ্ক এইভাবে করে আর অ্যাডমিশনের সময় যে ডিফারেন্ট হয়। জাস্ট এইটুকু জেনে রাখলেই ইনাফ। ওকে? একাডেমিকের ব্যাপারটা আসলেই তোমার ভিত্তি গড়ার মতো। আর অ্যাডমিশনে যে তখন হয় কি জানো, ওই ভিত্তির উপরে দাঁড়ায় অনেক তলা তোলে। কিন্তু যারা ওই একাডেমিকে থাকা অবস্থায় অ্যাডমিশনের অঙ্ক সলভ করা শুরু করে, এটা আসলেই একটা লেজে গোবরে করে একটা কি বলে ইচড়ে পাকা হয়ে যায়, ও বোঝেই না কখন কি করা লাগে না লাগে। ঠিক আছে? ওকে, এগুলা এইচডব্লিউ হোমওয়ার্ক, অনেক অঙ্ক করাইছি, আর করানো যাবে না, বহুত করাইছি। এইচডব্লিউ নিজেরা করবি।
বহুত হয়েছে। এইটা বুয়েট অঙ্ক, এটা করে দিই, এটা আজকে শেষ অঙ্ক। দেখো, একটি ছিদ্র দিয়ে যে সময় 2 মিটার কি বাতাস প্রবাহিত হয়, আমাকে একটু বলো তো, এই যে 2 মিটার কি বাতাসের কথা বলছে, এটা আসলে কি জানো? বলো এটা কি? যে সময় 2 মিটার কি বাতাস প্রবাহিত হয়, মানে কোন একটা টাইম লাগছে, সে টাইম নিয়ে তোমার হেডেক নাই, বাট 2 মিটার কি বাতাস প্রবাহিত হয়েছে, এটা কি লিখবো আমরা? ভলিউম। গুড। এখন এটা কি লিখবো? ভি বি, বি তে বাতাস নাকি? ভি তে বাতাস না, ভি এয়ার লেখা যায়। ভি এয়ার হচ্ছে 2 মিটার কিউব। বাতাস প্রবাহিত হয় সে সময়, মানে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে তো? সে সময় ওই ছিদ্র দিয়ে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে, মানে কি জানতে চাইছে? ভলিউম অফ H2, এটা কত হবে, কতখানি আয়তনের বাতাস প্রবাহিত হবে। আর তো কোনো তথ্য দেওয়া নাই, তাহলে কি লিখবো বলো? তাড়াতাড়ি বলেন। কি বাই কি ইকুয়াল টু কি বাই কি লেখা যায়? এক পাশে লিখবো ভি বাই ভি ইকুয়াল টু, আরেক পাশে কি লিখবো? এম বাই এম তো সম্ভব না। কারণটা কি? বাতাসের এম আমরা জানি না, বাতাস মানে কিন্তু অক্সিজেন না, বাতাস মানে কিন্তু অক্সিজেনের সাথে মেলা কিছু আছে। আচ্ছা, একজন বললো ঘনত্ব আছে, ডি বাই ডি, কই ঘনত্ব আছে? আমি তো চোখে দেখতেছি না, বলো কই আছে? ও, ওই সিফার মধ্যে আছে, দেখছো নি কোনো? ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এটা একটু খেয়াল করে দেখিও। অনেক সময় নিচের লাইনে ব্র্যাকেটের মধ্যে একটা কুটুস করে একটা কথা লিখে দিছে, তোমার ওই দিন সব শেষ, ওইটা খেয়াল করো নাই। সো খেয়াল করবো আর কি। এখানে কি দেওয়া আছে? বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4। বি ভেরি মাচ কেয়ারফুল, এটা কিন্তু বাতাসের ঘনত্ব না, এটা কিন্তু বাতাসের আপেক্ষিক ঘনত্ব। কি বিপদ রে ভাই, বাতাসের আপেক্ষিক ঘনত্ব মানে কি? কারণ এখানে সাপেক্ষে তো বাইর করছে, কিন্তু কার সাপেক্ষে এটা তো বলে নাই, তাহলে কি করা যায় বলো? আপেক্ষিক ঘনত্ব মানে তো কারো একজনের, হ্যাঁ, হাইড্রোজেনের সাপেক্ষে। কেমনে বুঝলা? কেমনে বুঝলা? ও, দুইটা আছে তাই? আচ্ছা, এটা ভুলে গেছিলাম যে 3-4 জন থাকলে তখন বলি দিতে হয় কার সাপেক্ষে, কিন্তু যখন দুইজনের আলোচনা থাকে তখন একজনের আপেক্ষিক কোনো একটা ডেটা দেওয়ার মানে হচ্ছে আরেকজনের সাপেক্ষে বাইর করছে। নাইস, ওই গল্পটা কাজে লাগিয়ে গেছে, দেখছো নি? কোনো কোনো গল্প আসলে গল্প না, প্রতিটাই কাজের জিনিস, মনোযোগ দিয়ে শুনবা। তাহলে ডেনসিটি অফ কি দেওয়া? এটা এয়ার। ডেনসিটি অফ এয়ার ইন রেসপেক্ট টু ডেনসিটি অফ কি বলেন তো? হাইড্রোজেন। এটা হবে কত? 14.4। তাহলে ভি বাই ভি ইকুয়াল টু আমরা কি লিখবো? এটা লিখবো হচ্ছে ডি বাই ডি। এখন ডি আর এম এর উপর রুট থাকে, মনে আছে? এবার একটু চিন্তা করো, ডেনসিটি চিন্তা বাদ দাও, তুমি মনে করো ডেনসিটি মানে হচ্ছে ভর। সো যার ভর বেশি তার কি বেশি আয়তন ব্যাপিত হবে নাকি কম আয়তন, বলেন তো? যার ভর বেশি, ডি মানেই তুমি মনে রাখবা ভর, ডেনসিটি আর ম্যাস একই, কম। যার ভর বেশি তার হচ্ছে কম আয়তন ব্যাপিত হবে, তাহলে এখানে ভি ওয়ান হলে এখানে হচ্ছে ডি ওয়ান হবে, শেষ। উপরে এটা হলে নিচের এটা হবে। তাহলে এখানে আমরা উপরে লিখবো হচ্ছে ডিএ বাই ডিএইচ টু, তাহলে এখানে আসবে ভিএ আর এখানে আসবে হচ্ছে ভিএইচ টু, হয়ে গেছে। তাহলে VH2 বাইর করতে বলছে না, VH2 মানে হচ্ছে 2√14.4, এটাই आंसर। দেখছস, তুই যদি ঠিকমতো বসাস, ক্যালকুলেশন করা লাগবে না, দেখে आंसर বলে দেওয়া যায়, এটা হবে। ঠিক আছে? আচ্ছা, বেটা, এই গোড়া ডিম দেখিস, হাজারি স্যারের বইতে আছে বুলশিট একটা জিনিস, সিলেবাসে নাই। জাস্ট কি বলছে? যে কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের চাপের সাথে সমানুপাতিক, তার মানে কি বলা যায়? আর প্রপোর্শনাল টু হচ্ছে পি। আবার আমরা কি শিখছিলাম? আবার আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে 1/√m। তাহলে এই দুইটাকে কম্বাইন করে কি লেখা যায়? এই দুই জায়গা থেকে লেখা যায় আর সমানুপাতিক হচ্ছে p/√m। এই তো সহজ জিনিস। তার মানে হচ্ছে কি, আমরা যখন লিখতেছিলাম যে r1/r2 ইকুয়াল টু, আগে লিখতেছিলাম √m2/m1, সাথে একটা গুণ আসবে, সেই গুণটা কি উপরে যাবে p1/p2। অর্থাৎ সোজা কথা ভাই, প্রেসার বেশি থাকলে গ্যাস বেশি ব্যাপিত হবে, শেষ। বুঝিয়াছো? এ বইতে নাই, সিলেবাসের বাইরে, জাস্ট আমি একটু দেখাই দিলাম। এই রিলেটেড অঙ্ক যদি কখনো আসে তখন এইভাবে করো আর কি, বুঝছো বন্ধুগণ? এবং মজার কথা কি জানো, তোমাদেরকে একটু আগে একটা অঙ্ক করাইছিলাম বই থেকে, ওই যে সৃজনশীল প্রশ্ন, এই সূত্র, এই অঙ্কে কিন্তু ওই ফর্মুলা কাজে লাগানো উচিত। কারণ কি জানো, এখানে দেখো প্রেসার 750, এখানে দেখো 770, দুই জায়গায় কিন্তু চাপ আলাদা। তার মানে কি, এখানে তুমি দুইটা গ্যাসের এম বাইর করছো, ঠিক আছে, বাট ওই তোমার ব্যাপন হার বাইর করতে দেয় না। যদি করা লাগতো তাহলে কিন্তু প্রেসার অ্যাসোসিয়েট করে ওই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতো, বুঝছস? আচ্ছা, এবার আসো, হ্যাঁ শেষ করে দিব এখনই। এই যে একবারে লেখা আছে আর কি, এই বইয়ের জিনিস দেখো নিজেরা। থ্যাংক ইউ। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আরো খেলা হবে পরে, টাটা।